হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় বিশেষ প্রার্থীগণ, আজকে আপনাদের সাথে আমি আন্তর্জাতিক বিষয়গুলির খুব গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিব এবং আজকে আমি আপনাদের শিডিউল 1 নম্বর লেকচারটি নিব। আজকে আলোচনার মধ্যে থাকবে বৈশ্বিক ইতিহাস। বৈশ্বিক ইতিহাসের আজকে এশিয়া মহাদেশের ইতিহাস নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমি আপনাদেরকে বিশেষ প্রিলিমিনারি পরীক্ষার আন্তর্জাতিক বিষয়গুলিতে যে 20 নম্বরের প্রশ্ন আসে, সে 20 নম্বরের প্রশ্নটি সিলেবাসে পাবলিক সার্ভিস কমিশন কোন টপিক থেকে কি ধরনের প্রশ্ন আসে এবং পাবলিক সার্ভিস কমিশন ইতোপূর্বে এর আগের বিশেষগুলোতে কি টাইপের প্রশ্ন দিয়েছে সেটা নিয়ে আমি আপনাদেরকে একটি ধারণা দিয়েছিলাম। আজকের আলোচনার মধ্যে থাকবে এশিয়া মহাদেশের উল্লেখযোগ্য কিংবা গুরুত্বপূর্ণ যুদ্ধসমূহ, আলোচিত বিপ্লব এবং এশিয়া মহাদেশের কিছু সংকট এবং সেই সাথে দুটি সভ্যতা নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব। তো আমরা আজকে প্রথমে আলোচনা করব সেটি হচ্ছে এশিয়া মহাদেশের আলোচিত যুদ্ধ। আপনাদেরকে একটি কথা বলে রাখি, আপনারা অনেকেই গ্রুপে কমেন্ট করেছেন বা জানতে চেয়েছেন যে আপনাদেরকে কোনো পিডিএফ দেওয়া হবে কিনা। জি, আন্তর্জাতিক বিষয়গুলি, নৈতিকতা এবং ভূগোল তিনটা সাবজেক্টের প্রয়োজনীয় যে পিডিএফ সেটি আমি আপনাদেরকে প্রোভাইড করব এবং এগুলো আপনারা পেয়ে যাবেন। আপনারা ক্লাসে যেগুলো পড়াচ্ছি সেগুলো মনোযোগ দিয়ে শুনবেন। ক্লাসের পড়াগুলো যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে আপনারা কমেন্ট করে আপনারা প্রশ্ন করবেন এবং শুধু আলোচনাগুলো শুনলেই হবে না, প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনারা খাতায় লিখবেন। আর আপনাদেরকে তো পিডিএফ দেওয়া হবেই, কাজেই ক্লাসের কথাগুলো শুনবেন, খাতায় লিখবেন এবং দিক নির্দেশনাগুলো ফলো করবেন। আশা করি আপনারা ভালো একটি নম্বর পাবেন বিশেষ পরীক্ষায়। তো আলোচিত যুদ্ধ এর মধ্যে আমরা আলোচনা করব প্রথমেই, সেটি হচ্ছে পাক ভারত যুদ্ধ। প্রথমে আমরা আলোচনা করব সেটি হচ্ছে পাক ভারত যুদ্ধ নিয়ে। পাক ভারত যুদ্ধ বলতে এখানে পাকিস্তান এবং ভারতের মধ্যকার যুদ্ধকে বোঝানো হচ্ছে। তো আমরা জানি 1757 সালের 23শে জুন ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার ভাগীরথী নদীর তীরে অবস্থিত পলাশী নামক জায়গাতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে বাংলা, বিহার, উড়িষ্যার শেষ স্বাধীন নবাবের একটি যুদ্ধ হয়। ইতিহাসে এই যুদ্ধটি পলাশীর যুদ্ধ নামেই সমধিক খ্যাত। এই যুদ্ধে বাংলা, বিহার, উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পরাজয় হয় এবং এই পরাজয়ের মধ্য দিয়ে ভারতবর্ষে ব্রিটিশরা ক্ষমতা গ্রহণ করে। এভাবে ব্রিটিশরা 1947 সাল পর্যন্ত, অর্থাৎ 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত 190 বছর তারা ভারতবর্ষে ক্ষমতায় ছিল। একটা পর্যায়ে 1939 সালে দ্বিজাতি তত্ত্ব এবং 1940 সালে লাহোর প্রস্তাবের ভিত্তিতে ভারতবর্ষ পৃথক হয়। দুটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। যে দুটি রাষ্ট্রের নাম, একটি পাকিস্তান, আরেকটি নাম হচ্ছে ভারত। 1947 সালের 14 আগস্ট পাকিস্তান এবং 1947 সালের 15 আগস্ট ভারত, এই দুটি রাষ্ট্র ব্রিটিশ শাসনের অধীনতা থেকে মুক্ত হয়ে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে এবং 1947 সালের পরেই রাষ্ট্র দুটির মধ্যে বৈরী ভাবাপন্ন বা বৈরী সম্পর্ক প্রতিভাত হয়, প্রতিফলিত হয় এবং দৃশ্যত হয়। সেই সুবাদে দুইটি রাষ্ট্রের মধ্যে বিভিন্ন সময়ে কিছু যুদ্ধ সংগঠিত হয়, যে যুদ্ধ ইতিহাসে পাক ভারত যুদ্ধ নামে পরিচিতি লাভ করে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্নগুলো করবেন। যে যুদ্ধটা পাক ভারত যুদ্ধ নামে পরিচিত, তাহলে পাকিস্তান এবং ভারতের মধ্যে যে যুদ্ধগুলো হয়েছে, পাভেল আশরাফ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শামসুনার মুক্তা, হ্যাঁ ঠিক আছে। তাহলে
এই পাকিস্তান এবং ভারতের মধ্যকার যুদ্ধটা ইতিহাসে পাক ভারত যুদ্ধ নামে পরিচিত। পাকিস্তান এবং ভারতের মধ্যে এ পর্যন্ত যে যুদ্ধগুলো হয়েছে তার মধ্যে প্রথম যে যুদ্ধটি হয়েছে 1947 সালে, দ্বিতীয় যে যুদ্ধটি হয়েছে 1965 সালে, তৃতীয় যে যুদ্ধটি হয়েছে সেটি 1971 সালে এবং 1984 সালে দুটি রাষ্ট্রের মধ্যে আরেকটি যুদ্ধ হয়েছে, যেটি অনেক ঐতিহাসিক এবং রাজনৈতিক বিশ্লেষকগণ এটিকে কেউ কেউ যুদ্ধ কিংবা সংঘর্ষ নামেই আখ্যায়িত করেছেন এবং 1999 সালে তাদের মধ্যে আরেকটি যুদ্ধ হয়েছে। এভাবে পাকিস্তান এবং ভারতের মধ্যে উল্লেখযোগ্য যুদ্ধগুলো হয়েছে। তাহলে আমরা একটু লিখব যে পাকিস্তান এবং ভারতের মধ্যে প্রথম যুদ্ধটি সংগঠিত হয় 1947 সালে। পাকিস্তান এবং ভারতের মধ্যে প্রথম যুদ্ধ সংগঠিত হয় 1947 সালে। সেটা হলো কাশ্মীরকে কেন্দ্র করে। তাহলে কাশ্মীরকে কেন্দ্র করে পাকিস্তান এবং ভারতের মধ্যে প্রথম যুদ্ধ সংগঠিত হয় 1947 সালে। এরপরে পাকিস্তান এবং ভারতের মধ্যে কাশ্মীরকে কেন্দ্র করে দ্বিতীয় যে যুদ্ধটি সংগঠিত হয় সেটি হচ্ছে 1965 সালে, সেটাও কিন্তু কাশ্মীরকে কেন্দ্র করে। এরপরে পাকিস্তান এবং ভারতের মধ্যে তৃতীয় যে যুদ্ধটি বাধে সেটি হচ্ছে 1971 সালে এবং সেই যুদ্ধটা বেঁধেছিল মূলত বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত বাংলাদেশের পক্ষ অবলম্বন করলে 1971 সালের 3 ডিসেম্বর পাকিস্তান বিমান বাহিনী ভারতের উপর একটি আক্রমণ করে। আক্রমণ করার যে অভিযান, সেই অভিযানটির নাম ছিল অপারেশন চেঙ্গিস খান। এটির মাধ্যমে 1971 সালের 3 ডিসেম্বর পাকিস্তানি বিমান বাহিনী ভারতের উপর আক্রমণ করে। 1971 সালের 3 ডিসেম্বর বিকেল 5টা 47 দিকে। এই প্রেক্ষিতে ভারত পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ইতিহাসে এটিও পাক ভারত যুদ্ধ নামে খ্যাত। তাহলে 1971 সালে পাক ভারত যুদ্ধ হয়েছে, যেটা তৃতীয় পাক ভারত যুদ্ধ, এবং এই যুদ্ধটি হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত অংশ নিলে, বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত অংশ নিলে 1971 সালে আরেকটি যুদ্ধ বাধে, যেটি ভারত যুদ্ধ নামে খ্যাত। এই পাকিস্তান এবং ভারতের মধ্যে আরেকটি যুদ্ধ হয়েছে, সেটা 1984 সালে। 1984 সালে পাকিস্তান এবং ভারতের মধ্যে আরেকটি যুদ্ধ হয়েছে, যেটি হচ্ছে সিয়াচেন হিমবাহ। সিয়াচেন হিমবাহকে কেন্দ্র করে 1984 সালে পাকিস্তান এবং ভারতের মধ্যে যুদ্ধ হয়েছে এবং 1999 সালে কাশ্মীরের কার্গিলকে কেন্দ্র করে, অর্থাৎ এটিও সেই কাশ্মীরকে কেন্দ্র করে সালে সিয়াচেন হিমবাহকে কেন্দ্র করে পাক ভারত যুদ্ধ। 1999 সালে কাশ্মীরের কার্গিলকে কেন্দ্র করে আরেকটি যুদ্ধ হয়েছে পাক ভারত যুদ্ধ, যেটি 1999 সালে হয়েছে। তাহলে এভাবে পাকিস্তান এবং ভারতের মধ্যে যে যুদ্ধগুলো হয়েছে পাক ভারত যুদ্ধ নামে পরিচিত, সেই যুদ্ধগুলো 1947 সালে হয়েছে, 1965 সালে হয়েছে, 1971 সালে হয়েছে, 1984 সালে হয়েছে এবং 1999 সালে হয়েছে। উল্লেখ্য যে এই যে যুদ্ধগুলো হয়েছে সেই যুদ্ধগুলো দুটি রাষ্ট্রের মধ্যে হয়েছে। এই যুদ্ধগুলোর পার্সপেক্টিভে দুটি রাষ্ট্রের মধ্যে গুরুত্বপূর্ণ দুটি চুক্তি সম্পাদিত হয়েছে। যে চুক্তিটা হলো 1965 সালের 10 জানুয়ারি পাকিস্তান এবং ভারতের মধ্যে যে চুক্তিটি হয়েছে সেই চুক্তিটি হচ্ছে ঐতিহাসিক তাশখন্দ চুক্তি, যেটি 1965 সালে পাক ভারত যুদ্ধের প্রেক্ষিতে 1965 সালে পাক ভারত যুদ্ধের প্রেক্ষিতে 1966 সালে 10 জানুয়ারি পাকিস্তান এবং ভারতের মধ্যে ঐতিহাসিক তাশখন্দ চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে এবং
71 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত সম্পৃক্ত হলে যে পাক ভারত যুদ্ধটি বাদে সেই যুদ্ধ পরবর্তী সময় উভয় রাষ্ট্রের মধ্যে সুসম্পর্ক সৃষ্টি করবার জন্য এবং আঞ্চলিক শান্তি স্থিতিশীলতা রক্ষার নিমিত্তে এবং উভয় রাষ্ট্রের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করবার জন্য এবং 71 সালে ডিসেম্বর মাসের 16 তারিখে পাকিস্তান সেনাবাহিনী 93,000 সৈন্য নিয়ে ভারতের কাছে আত্মসমর্পণ করেছিল এবং এই প্রেক্ষিতে পাকিস্তানের যে সৈন্যগুলো ভারতের কাছে আত্মসমর্পণ করেছিল পরবর্তীতে 1972 সালের 3 জুলাই, মূলত যদিও 1972 সালের 3 জুলাই ভোর 4টার দিকে, কিন্তু এটি 1972 সালের 2 জুলাই কাউন্ট করা হয়। 1972 সালের 2 জুলাই এই দুই রাষ্ট্রের মধ্যে ঐতিহাসিক একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যেটির নাম হচ্ছে ঐতিহাসিক সিমলা চুক্তি। পাকিস্তান এবং ভারতের মধ্যে উল্লেখযোগ্য যে যুদ্ধগুলো হয়েছে সেটা 1947 সালে, 1965 সালে, 1971 সালে, 1984 সালে এবং 1999 সালে। এবং এই যুদ্ধগুলোর প্রেক্ষিতে অর্থাৎ 1965 সালে পাক ভারত যুদ্ধের প্রেক্ষিতে 1966 সালের 10 জানুয়ারি পাকিস্তান এবং ভারতের মধ্যে ঐতিহাসিক তাশখন্দ চুক্তি হয়েছে এবং 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত অংশগ্রহণ করলে যে পাক ভারত যুদ্ধ সংগঠিত হয় তার প্রেক্ষিতে 1972 সালের 2 জুলাই যে চুক্তিটি হয়েছে সেই চুক্তিটির নাম হলো সিমলা চুক্তি। মনে রাখবেন যে এই যে তাশখন্দ চুক্তি, এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল সাবেক সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত উজবেকিস্তান, সে উজবেকিস্তানের রাজধানী তাশখন্দে, এবং এই চুক্তিতে মধ্যস্থতাকারী দেশ হিসাবে ছিলেন সোভিয়েত ইউনিয়ন এবং এই চুক্তিতে স্বাক্ষর করেছিল ভারতের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী, পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান। অপরদিকে এই যে ঐতিহাসিক সিমলা চুক্তি, এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল 1972 সালের 2 জুলাই ভারতের হিমাচল প্রদেশের রাজধানী সিমলায়। চুক্তিতে ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো এই চুক্তিতে স্বাক্ষর করেন। তো এখান থেকে আমাদের বিশেষ পরীক্ষায় কি কি প্রশ্ন আসতে পারে, যে নিম্নের কোন সালে পাক ভারত যুদ্ধ সংগঠিত হয়েছে বা হয়নি? তাহলে আমরা মনে রাখবো পাক ভারত যুদ্ধ হয়েছে 1947 সালে কাশ্মীরকে কেন্দ্র করে, পাক ভারত যুদ্ধ হয়েছে 1965 সালে কাশ্মীরকে কেন্দ্র করে, পাক ভারত যুদ্ধ হয়েছে 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত অংশগ্রহণ করলে, বাংলাদেশের পক্ষ অবলম্বন করলে, পাক ভারত যুদ্ধ হয়েছে 1984 সালে সিয়াচেন হিমবাহকে কেন্দ্র করে, পাক ভারত যুদ্ধ হয়েছে 1999 সালে কাশ্মীরের কার্গিলকে কেন্দ্র করে। আর এই যে যুদ্ধগুলো হয়েছে সেই যুদ্ধগুলোর প্রেক্ষিতে 1965 সালে পাক ভারত যুদ্ধের প্রেক্ষিতে 1966 সালের 10 জানুয়ারি পাকিস্তান এবং ভারতের মধ্যে যে চুক্তিটি হয়েছে তার নাম তাশখন্দ চুক্তি। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত অংশগ্রহণ করলে সংগঠিত পাক ভারত যুদ্ধের প্রেক্ষিতে পরবর্তীতে দুই রাষ্ট্রের মধ্যকার শান্তি এবং স্থিতিশীলতা রক্ষার নিমিত্তে 1972 সালের 2 জুলাই ভারতের হিমাচল প্রদেশের রাজধানী সিমলায় যে চুক্তিটি হয়েছে সেটি সিমলা চুক্তি নামে খ্যাত। তো আশা করি আপনারা বিশেষ পরীক্ষায় যদি কোনো এই রিলেটেড প্রশ্ন আসে এবং এই টপিক থেকে প্রশ্ন আসে তাহলে আশা করি ইনশাল্লাহ এখান থেকে আপনারা আনসার গুলো করতে সক্ষম হবেন ইনশাল্লাহ। আচ্ছা, এটা গেল পাক ভারত যুদ্ধের একটা ঘটনা। এবার যেটা আমরা লিখবো সেটি হচ্ছে আরেকটি যুদ্ধ, সেটা হচ্ছে ভারত চীন যুদ্ধ। ভারত চীন যুদ্ধ, ভারত চীন যুদ্ধ হচ্ছে ভারত এবং চীন দুটি নিকটতম প্রতিবেশী রাষ্ট্র। রাষ্ট্র দুটির মধ্যে যে বর্ডার ডিসপিউট বা সীমান্তগত বিরোধ রয়েছে, তাদের মধ্যে ট্রেড ইমব্যালেন্স রয়েছে এবং জিওপলিটিক্যাল কারণে তাদের মধ্যে সেই অর্থে বর্তমানে সুসম্পর্ক বিদ্যমান না। আন্তর্জাতিক রাজনীতির যে নয়া মেরুকরণ, সেই মেরুকরণের প্রেক্ষিতে ভারত একটি আঞ্চলিক শক্তি, সে একটি বিশ্ব শক্তি হিসাবে আবির্ভাব হতে যাচ্ছে তার। চীন হচ্ছে একটি বিশ্ব শক্তি, চীন একটি আঞ্চলিক শক্তি। সুতরাং এশিয়া মহাদেশের দুই রাষ্ট্রের মধ্যে একবিংশ শতাব্দীতে বিভিন্ন ইস্যুতে যে দ্বন্দ্ব বা সংঘাত বিদ্যমান, এতে করে দুই রাষ্ট্রের মধ্যকার যে সম্পর্ক এবং দুই রাষ্ট্রের মধ্যকার যে যুদ্ধ
সেটি আন্তর্জাতিক রাজনীতিতে খুব গুরুত্ব এবং তাৎপর্যপূর্ণ। তো এখান থেকে আমাদের যে প্রশ্নটি আসতে পারে পাক ভারত যুদ্ধ সম্পর্কে, ঐতিহাসিক ভারত চীন যুদ্ধ সম্পর্কে, যে ভারত চীন যুদ্ধ কত সালে হয়েছে, সেই সময় ভারতের পক্ষে ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন, চীনের প্রধানমন্ত্রী কে ছিলেন, যুদ্ধের ফলাফল কি ছিল, ইত্যাদি ইত্যাদি। তো প্রথমে আমরা জানবো যে এই যে ভারত এবং চীনের মধ্যে যে যুদ্ধটি হয়েছে, সে যুদ্ধটি হয়েছে 1962 সালে। তো আমরা একটু লিখে রাখবো যে ঐতিহাসিক ভারত চীন যুদ্ধ এটা 1962 সালে হয়েছে, এবং ইতিহাসে ভারত এবং চীনের মধ্যে একবারই যুদ্ধ হয়েছে, যেটিকে বলা হয় প্রথাগত যুদ্ধ বা প্রচলিত যুদ্ধ, ইংলিশে বলা হয় কনভেনশনাল ওয়ার, সেটি 1962 সালে হয়েছে। 1962 সালে যুদ্ধটি কেন হয়েছে, তার কারণটি হচ্ছে যে 1947 সালে যখন পাক ভারত পৃথক হয়, পাকিস্তান এবং ভারত দুটি রাষ্ট্র আলাদা হয়, ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন মিস্টার জওহরলাল নেহেরু। তিনি স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন এবং তিনি তার বৈদেশিক নীতির ক্ষেত্রে ভারতীয় যে মতবাদ বা ভারতীয় ডকট্রিন, যেটিকে বলা হয় ইন্ডিয়ান ডকট্রিন, সেটি তিনি গ্রহণ করলেন। এবং ইন্ডিয়ান ডকট্রিনের মূল কথা ছিল যে একমাত্র ভারতই হবে, ভারত এবং তার আশেপাশের যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর একমাত্র ব্রিটিশ উত্তরাধিকার ভারত, এবং এই ভারত এবং তার আশেপাশে যে দেশগুলো রয়েছে সেই দেশগুলো অর্থনৈতিকভাবে এবং রাজনৈতিকভাবে ভারত মাতার অধীনে পরিচালিত হবে, কেবলমাত্র সাংস্কৃতিক ভাবেই স্বায়ত্তশাসন ভোগ করবে এই দেশগুলো। এই দেশগুলোর উপরে ভারত তার একটি আধিপত্য বা কর্তৃত্ব স্থাপন করবার নিমিত্তে জওহরলাল নেহরুর যে নীতিটি, এই নীতিকে বলা হয় ইন্ডিয়ান ডকট্রিন। আমরা জানি যে চীনের মধ্যে তিব্বত ইস্যু নিয়ে চীনের সাথে তিব্বতীদের মধ্যে এক ধরনের কনফ্লিক্ট আছে, যে তিব্বতীরা স্বাধীন হতে চায় কিন্তু চীন সেটি হতে দেয় না, যে কারণে তিব্বতীদের সাথে চীনের একটি দ্বন্দ্ব রয়েছে। একটা পর্যায়ে জওহরলাল নেহরুর প্রশাসন তিব্বতীদেরকে বিভিন্নভাবে উস্কানি দেওয়া শুরু করে চীন থেকে পৃথক হয়ে একটি স্বাধীন রাষ্ট্র হবার জন্য। তখন চাইনিজ পিএম মিস্টার চৌ এন লাই জওহরলাল নেহরুর এই ধরনের নীতিকে আগে বারো নীতি আখ্যায়িত করে জওহরলাল নেহরুকে সতর্ক করে দিলেন যে তিব্বতীদেরকে তিনি যেন উস্কানি না দেয়, ইন্ধন না দেয়, সমর্থন না দেয় চীন থেকে পৃথক হয়ে একটি রাষ্ট্র গঠন করবার নিমিত্তে। জওহরলাল নেহরু তাতে কর্ণপাত করেন না এবং তিনি তিব্বতীদেরকে বিভিন্নভাবে উস্কানি দিতে থাকেন। এটা চীনের দৃষ্টিভঙ্গি বা চীনের দাবি, এটি বা চীনের মতে। এই প্রেক্ষিতে 1962 সালে চীন ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, ইতিহাসে সংগঠিত হয় ভারত চীন যুদ্ধ 1962 সালে। এই যুদ্ধের প্রেক্ষিতে যুদ্ধে চীন জয়লাভ করে, ভারত পরাজিত হয়। যুদ্ধের ফলাফল হিসাবে ভারত তার দুটি অংশ চীনের কাছে হারায়। একটি হচ্ছে কাশ্মীরের লাদাখের বিরাট একটা অংশ, যেটি চীন দখল করে নেয় এবং সেটি বর্তমানে চীনের অধীনে রয়েছে, যেটি নাম হচ্ছে আকসাই চীন। আর আরেকটি অংশ যেটি ভারতের কাছ থেকে চীন দখল করে নেয়, সেটি হচ্ছে ভারতের অরুণাচল প্রদেশ। পরবর্তীতে ভারতের অরুণাচল প্রদেশকে চীন ফেরত দিয়েছে, কিন্তু এই আকসাই চীন যেটি চীনের অধীনে আছে সেটি কিন্তু এখন পর্যন্ত চীন ভারতকে ফেরত দেয়নি। সেই সময়ে ভারতের প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু আর চীনের প্রধানমন্ত্রী ছিলেন মিস্টার চৌ এন লাই। আর দুই রাষ্ট্রের মধ্যে যে সীমানা নিয়ে বিতর্ক রয়েছে, এটি হচ্ছে দুই রাষ্ট্রের মধ্যকার যে বৈরী সম্পর্ক, সে বৈরী সম্পর্কের অন্যতম কারণ হচ্ছে সীমানা বিতর্ক বা সীমান্ত বিতর্ক। যদিও দুটি রাষ্ট্রের মধ্যে দুটি সীমারেখা রয়েছে, একটি নাম হচ্ছে ম্যাকমোহন লাইন এবং আরেকটি নাম হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। এখান থেকে অনেক প্রশ্ন আপনার বিশেষ পরীক্ষা আসতে পারে। তাহলে প্রথম ইনফরমেশন হচ্ছে যে ঐতিহাসিক ভারত চীন যুদ্ধ কত সালে সংগঠিত হয়? উত্তর হচ্ছে ঐতিহাসিক ভারত চীন যুদ্ধ 1962 সালে সংগঠিত হয়। আপনাদের কোনো প্রশ্ন যদি থাকে আপনারা প্রশ্নগুলো করবেন, তাহলে কি হবে, আপনাদের বিষয়গুলো আপনাদের সুবিধা হবে। সিয়াচেন দ্বন্দ্ব সময় পাকিস্তান সেনাবাহিনীর প্রধান কে ছিলেন? আচ্ছা এত জিনিস, এত কিছু বিশেষ পরীক্ষা আসবে না। হ্যাঁ, আচ্ছা মনে রাখতে হবে যে আমরা বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষার আন্তর্জাতিক অংশটুকু পড়তেছি।
আমরা একটা কথা মনে রাখবো, আমি গতদিন আপনাদেরকে বলছিলাম যে আমরা মনে রাখবো যে আমরা বাংলাদেশ সিভিল সার্ভিসের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স করতেছি, আমরা কিন্তু ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স করতেছি না। এবং বাংলাদেশ সিভিল সার্ভিসের জন্য কোনটুকু দরকার সেটি হচ্ছে যে আমাদের এত ডিপে জানার দরকার নেই। তাহলে আমরা যেটুকু কার্যকরী তথ্য, যেগুলো দরকারি তথ্য, সেগুলো শুধু মুখস্থ করব এবং পড়বো। আমাদের জানার আগ্রহ অনেক কিছু থাকতে পারে, কিন্তু আমাদের লক্ষ্য, আমাদের টার্গেট, আমাদের এইম, আমাদের গোল টু বিকাম বিসিএস ক্যাডার অফিসার। হ্যাঁ, এটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে এবার আসেন, তাহলে ভারত চীন যুদ্ধ, এই ভারত চীন যুদ্ধ কত সালে সংগঠিত হয়? 1962 সালে। ভারত চীন যুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? সেটি হচ্ছে জওহরলাল নেহেরু। ভারত চীন যুদ্ধের সময় চীনের প্রধানমন্ত্রী কে ছিলেন? সেটি হচ্ছে চৌ এন লাই। এই তিনটা তথ্য মনে রাখতে হবে। ভারত চীন যুদ্ধের সময় ভারত পরাজিত হলে চীন ভারতের কাছ থেকে কোন অঞ্চল দুটি দখল করে নেয়? একটা হচ্ছে অরুণাচল, আরেকটা হচ্ছে লাদাখের একটা অংশ যেটির নাম হচ্ছে আকসাই চীন। এইগুলো হচ্ছে ভারত চীন যুদ্ধ সম্পর্কিত কার্যকরী তথ্য। আরেকটি কথা মনে রাখবেন, ভারত এবং চীনের মধ্যে যে গুরুত্বপূর্ণ দুটি সীমারেখা আছে, ভারত এবং চীনের মধ্যে দুটি গুরুত্বপূর্ণ সীমারেখা আছে। সেই সীমারেখাটির নাম হচ্ছে, একটির নাম হচ্ছে ম্যাকমোহন লাইন। তাহলে ভারত এবং চীনের মধ্যকার সীমারেখার মধ্যে একটা আছে ম্যাকমোহন লাইন, এবং আরেকটা হচ্ছে এলএসি। এলএসি যেটা, সেটা হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। তাহলে বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষায় কি টাইপের প্রশ্ন আসতে পারে? আসতে পারে ঐতিহাসিক ভারত চীন যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছে? 1962 সালে। আসতে পারে ভারত চীন যুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? জওহরলাল নেহেরু। এবং জওহরলাল নেহেরু শুধু ভারতের প্রধানমন্ত্রী ছিলেন এতটুকু তার পরিচয় না, জওহরলাল নেহেরুর আরেকটি পরিচয় আছে, সেটা হচ্ছে ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? জওহরলাল নেহেরু। তারপরে প্রশ্ন আসতে পারে যে ভারত চীন যুদ্ধের সময় চীনের প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর হবে চৌ এন লাই। তারপরে প্রশ্ন আসতে পারে ভারত এবং চীনের মধ্যকার সীমারেখা কোন দুইটি, বা নিম্নের কোনটি ভারত চীনের মধ্যকার সীমারেখা? তাহলে একটি হচ্ছে ম্যাকমোহন লাইন এবং আরেকটি হচ্ছে এলএসি, যেটিকে বলা হয় লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। এই হচ্ছে ভারত এবং চীনের মধ্যকার সীমারেখা। আচ্ছা, এরপরে আসেন আরেকটি গুরুত্বপূর্ণ যুদ্ধ, সেটি হচ্ছে কোরীয় যুদ্ধ। কোরীয় যুদ্ধ। এখন আসেন এই কোরীয় যুদ্ধটা কি, বা কোরীয় যুদ্ধটা কবে সংগঠিত হয়েছে? কোরীয় যুদ্ধটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটি যুদ্ধ, এবং এই যুদ্ধটা আমি ব্যাখ্যাটা পরে দিচ্ছি, আগে ইনফরমেশন গুলো আমরা লিখবো। কোরীয় যুদ্ধের সময়কাল 1950 থেকে 1953। তাহলে কোরীয় যুদ্ধ সংগঠিত হয় 1950 সাল থেকে 1953 সাল পর্যন্ত কোরীয় যুদ্ধ সংগঠিত হয়। মূলত এই যুদ্ধ সংগঠিত হয়েছিল দুইটা দেশের মধ্যে। সে দুইটা দেশের মধ্যে একটা দেশ হচ্ছে উত্তর কোরিয়া এবং আরেকটা দেশ হচ্ছে দক্ষিণ কোরিয়া। আচ্ছা, আপনাদের কোনো প্রশ্ন যদি থাকে আপনারা প্রশ্নগুলো করবেন, যদি বুঝতে অসুবিধা হয় আপনারা আমাকে প্রশ্ন করবেন, তাহলে আমার জন্য সুবিধা হবে যে আপনাদের কতটুকু আপনারা বুঝতে পারছেন বা পারছেন না। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে যে কোরীয় যুদ্ধ সংগঠিত হয় বা কোরীয় যুদ্ধের সময়কাল ছিল 1950 সাল থেকে 1953 সাল পর্যন্ত, এবং এই সময় যুদ্ধ বেঁধেছে দুই কোরিয়ার মধ্যে, অর্থাৎ পক্ষ সমূহ দুই কোরিয়া। একটা হচ্ছে উত্তর কোরিয়া এবং আরেকটা হচ্ছে দক্ষিণ কোরিয়া। একটা হচ্ছে উত্তর কোরিয়া এবং আরেকটা হচ্ছে দক্ষিণ কোরিয়া। দুই কোরিয়ার মধ্যে যুদ্ধটা বাধে, এবং এই যুদ্ধটা 1950 সাল থেকে 1953 সাল পর্যন্ত চলমান ছিল।
উল্লেখ্য যে এই যুদ্ধের সময় উত্তর কোরিয়াকে সমর্থন দিয়েছিল সেই সময়কার দুই বিশ্ব শক্তি, একটা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন উত্তর কোরিয়াকে সমর্থন দিয়েছিল এবং আরেকটি দেশ উত্তর কোরিয়াকে সমর্থন দিয়েছিল, সেটা হচ্ছে গণচীন। ঠিক অপরদিকে দক্ষিণ কোরিয়াকে সমর্থন দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন সহ মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যান্য মিত্র রাষ্ট্র, এমনকি জাতিসংঘ দক্ষিণ কোরিয়াকে সমর্থন দিয়েছিল। 50 সাল থেকে 53 সাল পর্যন্ত কোরীয় যুদ্ধ চলে এবং পরবর্তীতে কোরীয় যুদ্ধ নিরসনকল্পে জাতিসংঘের উদ্যোগে, বিশেষ করে জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্যোগে দুই কোরিয়ার যুদ্ধ নিরসনকল্পে শান্তির জন্য ঐক্য প্রস্তাব গৃহীত হয়, যেটির নাম হচ্ছে ইতিহাসে ইউনাইটিং ফর পিস রেজলিউশন। তাহলে ইউনাইটিং ফর পিস রেজলিউশন বা শান্তির জন্য ঐক্য প্রস্তাব, এটা দুই কোরিয়ার মধ্যকার যুদ্ধ নিরসনকল্পে এটি গৃহীত হয় এবং এটি গৃহীত হয়েছিল 1950 সালের 3 নভেম্বর। 1950 সালের 3 নভেম্বর এই দুই কোরিয়ার মধ্যে যুদ্ধ নিরসনকল্পে জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত হয়েছিল শান্তির জন্য ঐক্য প্রস্তাব এবং পরবর্তীতে দুই কোরিয়ার মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয় এবং কোরীয় যুদ্ধের অবসান হয়। এখন আসেন প্রেক্ষাপটটা কি ছিল এই যুদ্ধের। আমি আপনাদের প্রশ্নগুলো দেখতেছি। হ্যাঁ, এখন আসেন এই যুদ্ধটি কেন হয়েছিল বা কোরীয় যুদ্ধের প্রেক্ষাপটটা কি ছিল, একটু আমি আপনাদেরকে ক্লিয়ার করি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে টোটাল কোরীয় উপদ্বীপ জাপানের অধীনে ছিল। আচ্ছা, একটু আমি বলি। হ্যাঁ, নাভিদ সাইক, হ্যাঁ, আপনার প্রশ্নটি হচ্ছে ম্যাকমোহন সীমা কত কিলোমিটার বিস্তৃত। আচ্ছা, আপনার তো প্রশ্নের মধ্যে বানানো অনেক ভুল, আর এটি তো কোনো গঠনমূলক প্রশ্ন না। আপনি বিশেষ পরীক্ষার প্রশ্নগুলো একটু দেখবেন, হ্যাঁ, যে কোনো এর আগে আপনি বিশেষ পরীক্ষা দিয়েছেন কিনা সেটা আপনি একটু খেয়াল করবেন। আর এগুলো বিশেষ পরীক্ষার প্রশ্ন না, কেমন? মনে রাখতে হবে যে আপনার টার্গেটটা কি সেটা খেয়াল করবেন। হ্যাঁ, এই টাইপের প্রশ্ন বিশেষ পরীক্ষা আসবে না, এটা আপনাকে মনে রাখতে হবে। হ্যাঁ, এগুলো আপনি অ্যাভয়েড করার চেষ্টা করেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। আচ্ছা, তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে কোরীয় উপদ্বীপ জাপানের আন্ডারে ছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে। পরে আমরা জানি যে জাপান 1941 সালের 7 ডিসেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে। এটা হচ্ছে আমেরিকার পার্ল হারবার আক্রমণ করে জাপান এবং এতে করে আমেরিকা জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং 1945 সালের 6 আগস্ট এবং 9 আগস্ট জাপানের হিরোশিমা এবং নাগাসাকি শহরে আমেরিকা দুটি আণবিক বোম ফেলে জাপানকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে সারেন্ডার করতে বাধ্য করে এবং জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধে আনুষ্ঠানিকভাবে সারেন্ডার করে 1945 সালের 2 সেপ্টেম্বর। 1945 সালে 2 সেপ্টেম্বর জাপান সারেন্ডার করলো, করার পরে জাপানের অধীনতা থেকে কোরীয় উপদ্বীপ মুক্ত হলো এবং দুইটি রাষ্ট্রের নেতৃত্বে অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের উদ্যোগে কোরীয় উপদ্বীপের মাঝখানে 38তম রেখা টেনে দুটি রাষ্ট্র আলাদা করা হলো, একটা উত্তর কোরিয়া এবং একটা দক্ষিণ কোরিয়া। এভাবে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া দুটি রাষ্ট্র পৃথক হলো। খুব শুরু থেকে দুই কোরিয়ার মধ্যে এক ধরনের দ্বন্দ্ব বা সংঘাত মনস্তাত্ত্বিকভাবে বিরাজমান ছিল, যার ধারাবাহিক রূপ হিসাবে 1950 সালে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে এক ধরনের যুদ্ধ শুরু হলো, যেটিকে বলে ইতিহাসে কোরীয় যুদ্ধ। এবং এই যুদ্ধটা 1950 সাল থেকে 1953 সাল পর্যন্ত এই যুদ্ধটা সংগঠিত হয়। এই যুদ্ধের সময় গুরুত্বপূর্ণ একটা ঘটনা হচ্ছে যে
ওই সময় দুই পরাশক্তির মধ্যে অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন এবং ইউএস এর মধ্যে এক ধরনের কোল্ড ওয়ার চলছিল ওয়ার্ল্ড ওয়াইড। ঠিক কোরিয়ার যুদ্ধের আগেই 1949 এর 1 অক্টোবর মাও সেতুংয়ের নেতৃত্বে চীন কমিউনিজম গ্রহণ করে, যে কারণে চীন একটি কমিউনিস্ট রাষ্ট্র হিসেবে ইমার্জ করে। 1955 থেকে 50 থেকে 53 পর্যন্ত কোরীয় যুদ্ধের সময় উত্তর কোরিয়া যেহেতু কমিউনিস্ট রাষ্ট্র আর দক্ষিণ কোরিয়া যেহেতু ক্যাপিটালিস্ট রাষ্ট্র, সে কারণে দুই কমিউনিস্ট রাষ্ট্র, এক সোভিয়েত ইউনিয়ন এবং একটা হচ্ছে চীন, উত্তর কোরিয়া বা নর্থ কোরিয়াকে সাপোর্ট করে। অপরদিকে আমেরিকা ক্যাপিটালিস্ট রাষ্ট্র হিসাবে সাউথ কোরিয়াকে সমর্থন করে। দুইটি রাষ্ট্রের মধ্যকার যে যুদ্ধ, সেটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যগুলোর মধ্যে এর একটা প্রভাব পড়ে এবং এই যুদ্ধ নিরসন করতে জাতিসংঘের সাধারণ পরিষদ একটা উদ্যোগ নেয় এবং সাধারণ পরিষদে 1950 সালের 3 নভেম্বর গৃহীত হয় ইউনাইটিং ফর পিস রেজলিউশন বা শান্তির জন্য ঐক্য প্রস্তাব। এবং এরই প্রেক্ষিতে পরবর্তীতে 1953 সালের 27 জুলাই আনুষ্ঠানিকভাবে এই কোরীয় যুদ্ধের সমাপ্তি ঘটে, কোরীয় যুদ্ধের অবসান হয়। প্রশ্নটি হচ্ছে তাহলে এখান থেকে আপনার কি প্রশ্ন এসেছে বিসিএস পরীক্ষায়? দেখেন, আমি আপনাদেরকে একটা কথা বারবার করে বলছি যে আপনাদের টার্গেটটা কি, আপনাদের এইম কি, আপনাদের গোল কি। সুতরাং আপনাদের সেই আঙ্গিকে বা সেই জায়গায় পৌঁছানোর জন্য প্রতিটা সাবজেক্টের সিলেবাস অনুযায়ী কোন টপিক থেকে কি প্রশ্ন আসবে সেই প্রাসঙ্গিক জিনিসগুলো কিন্তু আমরা জানবো। অপ্রাসঙ্গিক জিনিসটি জানার জন্য যে কৌতূহল আমাদের যদি থাকে, তাহলে সেই বিষয়টি কিন্তু আমাদের টার্গেট বা আমাদের লক্ষ্যে পৌঁছাতে চরমভাবে বাধা হয়ে দাঁড়াবে। এবং আমি মূলত এবং প্রধানত আমি আপনাদেরকে সেই তথ্যগুলো প্রোভাইড করবো যেগুলো আপনাদের বিশেষ পরীক্ষা আসার মতো তথ্য বা ইতিপূর্বে যে তথ্যগুলো বিশেষ পরীক্ষায় এসেছে। অপ্রাসঙ্গিক অবান্তর তথ্যগুলো আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব, এটা আমরা মনে রাখবো। প্রশ্নটি হচ্ছে এখান থেকে কি প্রশ্নটি এসেছে, এখান থেকে একটা প্রশ্ন এসেছে পানমুনজান কি। মনে রাখবেন পানমুনজান, এই পানমুনজান হলো দুই কোরিয়ার মধ্যবর্তী একটি অসামরিক এলাকা পানমুনজান। এরপরে জাতিসংঘের কোন পরিষদে শান্তির জন্য ঐক্য প্রস্তাব গৃহীত হয়েছে, সেটা জাতিসংঘের সাধারণ পরিষদে। জাতিসংঘের সাধারণ পরিষদে কোরীয় সংকট নিরসন কল্পে কোন প্রস্তাবটি গৃহীত হয়েছে, শান্তির জন্য ঐক্য প্রস্তাব বা ইউনাইটিং ফর পিস রেজলিউশন কোন সংকটের প্রেক্ষিতে এটি গ্রহণ করা হয়েছে, সেটি হচ্ছে কোরীয় সংকটের প্রেক্ষিতে। এটা বিশেষ পরীক্ষা এসেছে। তাহলে আপনারা এগুলো আপনারা মনে রাখবেন। এখন যদি কেউ প্রশ্ন করে যে স্যার কোরীয় যুদ্ধে উত্তর কোরিয়ার কতজন মানুষ মারা গেছে, দক্ষিণ কোরিয়ার কতজন মানুষ মারা গিয়েছে, উত্তর কোরিয়ার সেনাপ্রধান কে ছিল, দক্ষিণ কোরিয়ার সেনাপ্রধান কে ছিল, তাহলে এগুলো হবে একেবারে অপ্রাসঙ্গিক, অবান্তর, অপ্রয়োজনীয় এবং এই তথ্যগুলো কোনোভাবে আপনাদের কোনোভাবেই কাজে লাগবে না। এবং এই কৌশল থেকে নিজেদেরকে যতক্ষণ পর্যন্ত আপনি নিবৃত্ত করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি প্রিলিমিনারি পরীক্ষা পাস করতে পারবেন না। আপনারা এটা মনে রাখবেন যে আমাদের টার্গেটটা কি। হ্যাঁ, তাহলে আমি আপনাদেরকে ভেঙে ভেঙে বলছি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে কোরীয় উপদ্বীপ কোন দেশের অধীনে ছিল। এটা কিন্তু বিশেষ পরীক্ষার প্রশ্ন, জাপানের অধীনে ছিল। এই প্রশ্নটা আবার রিপিট হতে পারে। কোরীয় যুদ্ধের সময়কাল নিম্নের কোন সময়টা ছিল কোরীয় যুদ্ধের সময়কাল, তাহলে 50 থেকে 53 সাল পর্যন্ত। তারপর আসতে পারে যে কোন সংকটের প্রেক্ষিতে জাতিসংঘের সাধারণ পরিষদে ইউনাইটিং ফর পিস রেজলিউশন গৃহীত হয়েছে, সেটি হচ্ছে কোরীয় সংকটের প্রেক্ষিতে। এভাবে মূলত আপনারা কোরীয় যুদ্ধের জন্য যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো সেগুলো আপনারা এভাবে মুখস্থ করবেন। আচ্ছা, আমি একটু আবারও আপনাদেরকে একটু দেখি। আচ্ছা, আচ্ছা আচ্ছা শান্তির জন্য ঐক্য প্রস্তাব যেটা, সেটা হচ্ছে 1950 সালের 3 নভেম্বর 1950 সালের 3 নভেম্বর শান্তির জন্য ঐক্য প্রস্তাবটা গৃহীত হয়েছে, এটা মনে রাখবেন। হ্যাঁ, 1950 সালের 3 নভেম্বর, 1953 সালে না, এটা 1950 সালের 3 নভেম্বর। আর 1953 সালে যুদ্ধ শেষ হয়েছে। আচ্ছা, আরেকটি গুরুত্বপূর্ণ যুদ্ধ সেটি হলো ভিয়েতনাম যুদ্ধ।
ভিয়েতনাম যুদ্ধ কেউ কেউ এটিকে ভিয়েতনাম ট্রাজেডি বলে থাকেন, ভিয়েতনাম ট্রাজেডি বা ভিয়েতনাম যুদ্ধ। তো আমরা আগে ইনফরমেশন গুলো লিখবো, তারপরে এটিকে আমি আবার এক্সপ্লেন করব। আচ্ছা, আপনাদের কারো বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না তো? সবাই আপনারা বুঝতে পারছেন? হ্যাঁ, সবাই আপনারা বুঝতে পারলে আমাকে রেসপন্ড করবেন, আর কোনো অসুবিধা হলে আমাকে বলবেন। হ্যাঁ, আচ্ছা, তো আসেন এবার যে যুদ্ধটি সেটি হচ্ছে ভিয়েতনাম যুদ্ধ। আচ্ছা, ওকে, ফাইন, জি স্যার। তো ভিয়েতনাম ওয়ার বা ভিয়েতনাম যুদ্ধটা কি ছিল দেখেন, আমরা যদি 1945 থেকে 1991 পর্যন্ত আমেরিকা এবং সোভিয়েতের মধ্যে যে কোল্ড ওয়ার, সে কোল্ড ওয়ারটা যদি নিয়ে আমরা আলোচনা করি, তাহলে কোল্ড ওয়ারের বিস্তৃতি, কোল্ড ওয়ারের ব্যাপকতা এত ব্যাপক ছিল যেটি আপনার বিভিন্ন ডাইমেনশনে, সোভিয়েত এবং আমেরিকার মধ্যকার যে জিওপলিটিক্যাল রেস, সোভিয়েত এবং আমেরিকার মধ্যে যে স্পেস রেস, তাদের মধ্যে যে মিলিটারি কম্পিটিশন, ইকোনমিক কম্পিটিশন, ট্রেড কম্পিটিশন, আইডিওলজিক্যাল কম্পিটিশন, এগুলো শুধুমাত্র একটি পার্টিকুলার রিজনের মধ্যে কিন্তু এটি লিমিটেড থাকেনি। ইনফ্যাক্ট এটি ওয়ার্ল্ড ওয়াইড এটি ছড়িয়ে পড়েছে, যার একটা বড় একটা ইনফ্লুয়েন্স ক্রিয়েট করা হয়েছিল এই যে ভিয়েতনাম ওয়ারে বা কোরিয়ান ওয়ারে। তাহলে আপনি দেখেন যে এই যে কোরিয়ান ওয়ার বা কোরীয় যুদ্ধ, সে যুদ্ধে কোল্ড ওয়ারের কি ইম্প্যাক্টটা পড়েছে। আপনি আজকে যদি নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়ার মধ্যকার সম্পর্কটা যদি চিন্তা করেন, আজকে যদি জাপানের সাথে আমেরিকার সম্পর্কটা যদি দেখেন, তাহলে কিন্তু সেই ঐতিহ্য আপনাকে নিয়ে আসতে হবে, অর্থাৎ সেই কোরিয়ান ওয়ারে আপনাকে যেতে হবে। আজকে আমেরিকা কেন সাউথ কোরিয়াকে বিভিন্ন ইস্যুতে সমর্থন করে, চীন এবং সোভিয়েত রাশিয়া, দ্যাট মিনস বর্তমান রাশিয়া, কেন নর্থ কোরিয়াকে সমর্থন করে? এটা হচ্ছে তাদের মধ্যকার ট্র্যাডিশনাল যে মিত্রতা, তারই কিন্তু বহিঃপ্রকাশ হিসাবেই আমরা এই সম্পর্কগুলো দেখতে পাই। ইভেন দেখেন, নর্থ কোরিয়া একটি কমিউনিস্ট রাষ্ট্র, নর্থ কোরিয়া বিশ্বের 8ম পরমাণু শক্তিধর রাষ্ট্র, নর্থ কোরিয়ার সাথে সাউথ কোরিয়ার কনফ্লিক্ট রয়েছে, এটা হচ্ছে ট্র্যাডিশনালি শত্রুতা তারা। এবং এই যে কোরিয়ান যুদ্ধে নর্থ কোরিয়াতে বলা হয়ে থাকে প্রায় 30% মানুষ মারা গিয়েছে, এবং এর জন্য নর্থ কোরিয়ানরা আমেরিকাকে জাতশত্রু মনে করে। কারণ এই ইতিহাসগুলো এত ব্যাপক যে আমাদের খুব অল্প সময়ের মধ্যে এই কোরিয়ার যুদ্ধ আমি আপনাকে 1 ঘন্টা পড়াতে পারি, কোরিয়ান যুদ্ধ, ভিয়েতনাম যুদ্ধ 2 ঘন্টা পড়ানো যাবে। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা আমাদের সিভিল সার্ভিস পরীক্ষায় পার্টিসিপেট করছি প্রিলিমিনারি অংশে, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, এখানে আমাদের প্রশ্ন থাকবে হচ্ছে 20 নম্বরের। সো আমরা এখান থেকে সর্বোচ্চ নম্বর পাওয়ার জন্য আমাদের টপিক গুলো আছে, অনেক টপিক, তার মধ্যে গ্লোবাল হিস্ট্রি একটা পার্ট হচ্ছে আলোচিত যুদ্ধ, তার মধ্যে আবার এশিয়া পার্ট। তাহলে আমরা একটা যুদ্ধের উপরে পিএইচডি করব না, আমরা জাস্ট সে যুদ্ধ সম্পর্কিত তথ্যগুলো বিশেষ পরীক্ষায় কতটুকু আসার মতো সেটুকু আমরা লিখবো। বাট জানার ক্ষেত্রে আমরা জানবো, জ্ঞান অর্জনের ক্ষেত্রে আমরা জ্ঞান অর্জন করব, কিন্তু আমাদের লক্ষ্য থেকে আমরা বিচ্যুত হব না, এটা মনে রাখতে হবে। তো ভিয়েতনাম যুদ্ধটাকে আমি একটু বলি, তারপরে আগে আপনারা লেখেন, পরে আমি এটার ব্যাখ্যা দিচ্ছি। ভিয়েতনাম যুদ্ধটা সংগঠিত হয়েছিল 1955 সাল থেকে 1975 সাল পর্যন্ত। ইনফ্যাক্ট এটা হচ্ছে 20 ইয়ার্স, অর্থাৎ 20 বছর ব্যাপী ভিয়েতনাম যুদ্ধ সংগঠিত হয়েছিল। ভিয়েতনাম যুদ্ধের সময়কাল, ভিয়েতনাম যুদ্ধে 2টা পক্ষ ছিল, একটা হচ্ছে উত্তর ভিয়েতনাম এবং আরেকটা হচ্ছে দক্ষিণ ভিয়েতনাম। উত্তর ভিয়েতনাম এবং দক্ষিণ ভিয়েতনামের মধ্যে এই যুদ্ধ সংগঠিত হয়, একটা উত্তর ভিয়েতনাম এবং আরেকটা হচ্ছে দক্ষিণ ভিয়েতনাম। তো কেন হয়েছে সেটা আমি পরে বলছি। এরপরে এই যুদ্ধে উত্তর ভিয়েতনামকে সমর্থন দিয়েছিল সে কমিউনিস্ট রাষ্ট্রগুলো, সোভিয়েত ইউনিয়ন, চীন এবং নর্থ কোরিয়া। আর দক্ষিণ ভিয়েতনামকে সমর্থন দিয়েছিল ইউএসএ, ব্রিটেন সহ তার মিত্র রাষ্ট্রগুলো, যারা ক্যাপিটালিস্ট পন্থী। প্রশ্নটি হলো যে ভিয়েতনাম, কম্বোডিয়া এবং লাওস, এই 3টা দেশ নিয়ে যে অঞ্চল, সে অঞ্চলটির নাম হলো ইন্দোচীন। ভিয়েতনাম, কম্বোডিয়া এবং লাওস, এই 3টা দেশ নিয়ে একটির নাম ছিল ইন্দোচীন। এই একটা সময়ে ইন্দোচীন ফরাসিদের দখলে ছিল। ফরাসিদের অধীনতা থেকে ইন্দোচীন মুক্ত হবার জন্য 1946 সাল থেকে 1944 সাল পর্যন্ত, 54 সাল পর্যন্ত, 1946 সাল থেকে 1954 সাল পর্যন্ত ফরাসিদের সাথে ইন্দোচীন দেশগুলোর একটি যুদ্ধ বাধে, যেটিকে বলা হয় প্রথম ইন্দোচীন যুদ্ধ।
এই যুদ্ধে ফরাসিরা ইন্দোচীনকে মুক্ত করে দেয়। একটা পর্যায়ে ইন্দোচীন মুক্ত হলো। ইন্দোচীন ফরাসি উপনিবেশ থেকে মুক্ত হবার পরে এই যে ভিয়েতনাম বলে যে দেশটি, সে দেশটি মূলত দুই ভাগে বিভক্ত হলো। একটা হচ্ছে উত্তর ভিয়েতনাম, একটা হচ্ছে দক্ষিণ ভিয়েতনাম। দুইটা রাষ্ট্রের মধ্যে দুই ধরনের আদর্শ প্রতিষ্ঠিত হলো। একটা হচ্ছে সমাজতান্ত্রিক আদর্শ উত্তর ভিয়েতনামে, আর দক্ষিণ ভিয়েতনামে হচ্ছে পুঁজিবাদী আদর্শ বা ধনতান্ত্রিক আদর্শ প্রতিষ্ঠিত হলো দক্ষিণ ভিয়েতনামে। এই যে দুইটা রাষ্ট্রের মধ্যে দুই ধরনের আদর্শ, সোভিয়েতের কমিউনিজম এবং আমেরিকার ক্যাপিটালিজম, প্রতিষ্ঠা হলো দুই ভিয়েতনামে দুই রকম আদর্শ। ইতিহাসে বলা হয় দক্ষিণ ভিয়েতনাম ক্যাপিটালিজম গ্রহণ করলেও সেখানে কিছু কিছু সংখ্যালঘু সম্প্রদায় ছিল যারা উত্তর ভিয়েতনামের কমিউনিজমকে তারা প্রমোট করতে চেয়েছে দক্ষিণ ভিয়েতনাম। এই প্রেক্ষিতে দক্ষিণ ভিয়েতনামের কমিউনিস্ট পন্থীদের উপরে ক্যাপিটালিস্টরা যখন বিভিন্নভাবে টর্চার করে, এই প্রেক্ষিতে নর্থ ভিয়েতনামের সাথে সাউথ ভিয়েতনামের একটি যুদ্ধ বাঁধে, যে যুদ্ধের নাম আছে ভিয়েতনাম ওয়ার। এই যুদ্ধটা 20 বছর চলমান ছিল। এই যুদ্ধে নর্থ ভিয়েতনামকে সমর্থন করে কমিউনিস্ট পন্থী যে দেশগুলো, সোভিয়েত রাশিয়া, চীন, নর্থ কোরিয়া। সাউথ ভিয়েতনামকে সমর্থন করে আমেরিকা, ব্রিটেন সহ অন্যান্য পুঁজিবাদী রাষ্ট্রগুলো। এবং এই যুদ্ধটা 1955 সাল থেকে 1975 সাল পর্যন্ত চলে। তার আগে এই ভিয়েতনাম যুদ্ধ নিরসন কল্পে দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তি উদ্যোগ নিলেন। একজন ভিয়েতনামের লি ডাক থো, আরেকজন আমেরিকার হেনরি কিসিঞ্জার। এই দুজন ব্যক্তির উদ্যোগে ভিয়েতনাম যুদ্ধ নিরসন কল্পে 1973 সালের 27 জানুয়ারি একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়, যে চুক্তির নাম হচ্ছে প্যারিস শান্তি চুক্তি। তাহলে 1973 সালের 27 জানুয়ারি প্যারিস শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় এবং এই চুক্তির মাধ্যমে দুই ভিয়েতনামের মধ্যে যুদ্ধ নিরসনে একটি গুরুত্বপূর্ণ অবদান রাখে এই চুক্তিটি। এবং এই চুক্তিতে যেহেতু স্বাক্ষর করবার ক্ষেত্রে এবং এই চুক্তিটির মাধ্যমে দুই রাষ্ট্রের মধ্যে যুদ্ধ নিরসন কল্পে অবদান রাখেন দুজন ব্যক্তি, একজন আমেরিকার হেনরি কিসিঞ্জার এবং আরেকজন হচ্ছেন উত্তর ভিয়েতনামের লি ডাক থো। এই দুজন ব্যক্তি অবদান রাখার কারণে ভিয়েতনাম যুদ্ধে অবদান রাখার কারণে যুদ্ধ নিরসন কল্পে দুজন ব্যক্তি অবদান রাখার কারণে 1973 সালে দুজনই শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন যৌথভাবে। যদিও লি ডাক থো এই পুরস্কারটি প্রত্যাখ্যান করেছিলেন। এই প্রশ্নটা বিশেষ পরীক্ষায় এসেছে, শান্তিতে নোবেল বিজয়ী কোন এশীয় পুরস্কারটি প্রত্যাখ্যান করেছিলেন, সেটি হচ্ছে লি ডাক থো। তাহলে আপনাকে এখান থেকে কি প্রশ্ন দিতে পারে বিশেষ পরীক্ষায়? পরীক্ষায় আপনার প্রশ্ন দিতে পারে যে ঐতিহাসিক ভিয়েতনাম যুদ্ধের সময়কাল। আপনার পরীক্ষা প্রশ্ন দিতে পারে, আপনার পরীক্ষা প্রশ্ন আসতে পারে ভিয়েতনাম যুদ্ধ কত সালে সংগঠিত হয়? 1955 সালে। ভিয়েতনাম যুদ্ধ কত সালে সমাপ্ত হয়? 1975 সালে। তার মানে ঐতিহাসিক ভিয়েতনাম যুদ্ধ 20 বছর সময়ব্যাপী চলছিল। তারপরে প্রশ্ন আসতে পারে যে উত্তর ভিয়েতনাম এবং দক্ষিণ ভিয়েতনামের মধ্যকার সীমারেখা কততম অক্ষরেখা বা কোন সীমারেখাটি ছিল? সেটা হচ্ছে 17তম অক্ষরেখা। আমরা আগে জেনেছি উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে ছিল 38তম অক্ষরেখা, এখনো আছে। আর দুই ভিয়েতনামের মধ্যে দুই ভিয়েতনামকে পৃথককারী যে সীমারেখা সেটা হচ্ছে 17তম অক্ষরেখা। আপনারা জানেন যে 1975 সালে ভিয়েতনাম যুদ্ধের অবসান হলো
একটু আগে আপনাদেরকে বলা হয়েছে, এবং 1976 সালে দুই ভিয়েতনাম একত্রিত হয়। মনে রাখবেন 1976 সালে 1976 দুই ভিয়েতনাম ইউনাইটেড হলো 1976 সালে। মজার ব্যাপার হচ্ছে ভিয়েতনাম যুদ্ধে আমেরিকা তার 58,000 সোলজার নিহত হয়েছিল এবং অ্যারাউন্ড 3 লাখ অর্থাৎ প্রায় 3 লক্ষ সৈন্য চরমভাবে আহত হয়েছিল ভিয়েতনাম যুদ্ধে। ভিয়েতনাম যুদ্ধটা ইতিহাসে খুবই তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ। তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভিয়েতনাম যুদ্ধের একটি বড় প্রভাব পড়েছিল। তাহলে আমি আপনাদেরকে একটু বলে রাখি যে ভিয়েতনাম যুদ্ধ বিশেষ পরীক্ষায় কি প্রশ্ন আসতে পারে, যে ভিয়েতনাম যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল? 1955 সালে। কত সালে শেষ হয়েছিল? 1975 সালে। অর্থাৎ ভিয়েতনাম যুদ্ধের সময়কাল কতদিন ছিল? 20 বছর। ভিয়েতনাম যুদ্ধের সময় উত্তর ভিয়েতনামকে কোন কোন দেশ সমর্থন করেছিল? সোভিয়েত ইউনিয়ন, চীন, উত্তর কোরিয়া। ভিয়েতনাম যুদ্ধের সময় দক্ষিণ ভিয়েতনামকে কে কে সমর্থন করেছিল? যুক্তরাষ্ট্র, ব্রিটেন, দক্ষিণ কোরিয়া এবং অন্যান্য অনেক মিত্র রাষ্ট্র, ক্যাপিটালিস্ট রাষ্ট্রগুলো। উত্তর ভিয়েতনাম দক্ষিণ ভিয়েতনামের মধ্যে সীমানা নির্ধারণকারী রেখা কততম রেখা ছিল? 17তম অক্ষরেখা। দুই ভিয়েতনাম কত সালে একত্রিত হয়? 1976 সালে। ভিয়েতনাম যুদ্ধ নিরসনে কোন চুক্তি স্বাক্ষরিত হয়? সেটি হচ্ছে প্যারিস শান্তি চুক্তি। ঐতিহাসিক প্যারিস শান্তি চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 1973 সালে 27 জানুয়ারি। লি ডাকথো এবং হেনরি কিসিঞ্জার যৌথভাবে কত সালে শান্তিতে নোবেল পান? 1973 সালে। লি ডাকথো এবং হেনরি কিসিঞ্জার কোন চুক্তিতে স্বাক্ষর করার মধ্যস্থতাকারী হিসাবে দায়িত্ব পালনকালে কিংবা ভিয়েতনাম যুদ্ধ নিরসনে নোবেল পুরস্কার লাভ করেন কত সালে? 1973 সালে। কোন বিষয়ে? শান্তিতে। এইভাবে যদি আপনি একটা ইনফরমেশন, একটা টপিক থেকে একটা ইনফরমেশন গুলো সেপারেট করতে পারেন, যে এখান থেকে কি কি টাইপের প্রশ্ন আসবে, এগুলো যদি আপনি সেপারেট করতে পারেন, তাহলে আপনি নিশ্চিত থাকেন ইনশাআল্লাহ আপনি সফল কাম হতে যাচ্ছেন। কারণ আপনাকে মনে রাখতে হবে যে বিশেষ পরীক্ষায় আপনাকে প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এই পরীক্ষায় প্রশ্ন দেওয়া থাকে, উত্তর দেওয়া থাকে। আপনার দায়িত্ব হচ্ছে যে যেটি সঠিক আনসার সেটিকে আপনি গোল দাগ দেওয়া, অর্থাৎ বৃত্ত ভরাট করা। সুতরাং আপনার যেহেতু তথ্যটিকে গোল দাগ দিতে হবে, তাহলে আপনাকে তথ্য সমৃদ্ধ হতে হবে। তথ্য সমৃদ্ধ হওয়ার জন্য আপনার যে কাজটি করতে হবে, টপিক থেকে তথ্যগুলোকে পৃথক করতে হবে, অর্থাৎ আপনাকে প্রশ্ন করে করে পৃথক করতে হবে। এই যে আমি আপনাকে যে তথ্যগুলো বললাম, যে শান্তিতে নোবেল বিজয়ী কোন এশীয় পুরস্কারটি প্রত্যাখ্যান করেছিলেন, সেটি হচ্ছে লি ডাকথো। এখন প্রশ্নটি হচ্ছে, যদি আপনি প্রশ্ন করেন যে স্যার কেন তিনি প্রত্যাখ্যান করেছিলেন, এটা কিন্তু বিশেষ পরীক্ষা আসবে না, বা জানার জন্য যদি আপনি বলেন, তাহলে যেহেতু ভিয়েতনাম যুদ্ধ 1975 সালে আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয়েছে, 73 সালে তো যুদ্ধ এখনো সমাপ্ত হয়নি। সুতরাং লি ডাকথো এর দৃষ্টিভঙ্গি ছিল, যেহেতু যুদ্ধ এখনো শেষ হয়নি, তার আগে আমি যুদ্ধ নিরসনে যে উদ্যোগ নিয়েছি, তার জন্য আমি যে শান্তিতে নোবেল পুরস্কারটি আমি এখন পাচ্ছি, এই পুরস্কারটি এই মুহূর্তে আমি ডিজার্ভ করি না। কারণ আগে যুদ্ধটি সমাপ্ত হোক, তারপরে আমি যুদ্ধটি সমাপ্ত হওয়ার পরে আমি পুরস্কারটি গ্রহণ করবো। এটা ছিল তার এক ধরনের টেন্ডেন্সি। তো আমরা সেদিকে যাব না। আমরা লি ডাকথো পুরস্কারটি কেন প্রত্যাখ্যান করেছেন সে পর্বে যাব না। আমরা যাব হচ্ছে কত সালে কোন চুক্তির মাধ্যমে ভিয়েতনাম যুদ্ধের অবসান হয়। 1973 সালে প্যারিস শান্তি চুক্তির মাধ্যমে ভিয়েতনাম যুদ্ধের অবসান হয়। আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন। আচ্ছা, আচ্ছা এবার আসেন ভিয়েতনাম যুদ্ধের পরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইরান ইরাক যুদ্ধ। এখান থেকে কি কি প্রশ্ন এসেছে সেটা আমি আপনাকে ক্লিয়ার করছি। প্রথমত, ইরান এবং ইরাকের মধ্যে যে যুদ্ধটি হয়, এই যুদ্ধের সময়কাল ছিল 1980 সাল থেকে 1988 সাল পর্যন্ত। মনে রাখবেন, তাহলে ইরান ইরাক যুদ্ধের সময়কাল ছিল 1980 সাল থেকে 1988 সাল পর্যন্ত। দ্বিতীয় কথা হচ্ছে যে এই যুদ্ধটি কেন বেঁধেছিল। এই যুদ্ধটি বেঁধেছিল সাতিল আরবের মালিকানাকে কেন্দ্র করে যুদ্ধটি বেঁধেছিল। আমি ব্যাখ্যা দিচ্ছি পরে, আগে একটু লিখেন আপনারা। তৃতীয়ত হচ্ছে এই যুদ্ধের সময় ইরানের প্রেসিডেন্ট কে ছিলেন আর ইরাকের প্রেসিডেন্ট কে ছিলেন। তো মনে রাখবেন এই যুদ্ধের সময় ইরানের প্রেসিডেন্ট ছিলেন
আবুল হাসান বানী সদর, আর ইরাকের প্রেসিডেন্ট ছিলেন সাদ্দাম হোসেন। এরপরে এই যুদ্ধের প্রেক্ষিতে জাতিসংঘের তরফ থেকে ইরাকে একটি শান্তিরক্ষা মিশন পাঠানো হয়েছিল, যে মিশনটির নাম ছিল ইউনিমগ। আমি আবারও বলছি, খেয়াল করবেন, এই যুদ্ধ নিরসনকল্পে জাতিসংঘের তরফ থেকে একটি শান্তি মিশন পাঠানো হয়েছিল, যার নামটি ছিল ইউনাইটেড নেশনস ইরান ইরাক মিলিটারি অবজারভার গ্রুপ। এই মিশনটি 1988 সালে ইরাকে পাঠানো হয়েছিল এবং এই মিশনের মাধ্যমে মূলত ইরান এবং ইরাকের মধ্যকার যুদ্ধ নিরসন হয়েছিল। স্পেশালি মেনশন দ্যাট প্রিলিমিনারি টেস্টে একটা প্রশ্ন এসেছিল যে বাংলাদেশ সেনাবাহিনী সর্বপ্রথম কত সালে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অংশ নেয়। তো মনে রাখবেন, এই মিশনে 1988 সালে বাংলাদেশ সেনাবাহিনী প্রথম অংশ নিয়েছিল। এখন আসেন এই যুদ্ধের প্রেক্ষাপটটা কি ছিল। শাতিল আরব, শাতিল আরব হচ্ছে দজলা এবং ফোরাত, এই দুইটা নদীর মিলন স্থল হলো শাতিল আরব। এবং এই নদীর পানি কে কতটুকু পাবে এই নিয়ে ইরান এবং ইরাকের মধ্যে 1975 সালের 6 মার্চ আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে একটি চুক্তি হয়, যেটির নাম হলো আলজিয়ার চুক্তি। এবং ওই সময় ইরানের বাদশাহ ছিলেন শাহ মোহাম্মদ রেজা শাহ পাহলভি, আর ইরাকের প্রেসিডেন্ট ছিলেন সাদ্দাম হোসেন। তারা দুজন মিলে এই চুক্তিতে স্বাক্ষর করলেন। আমরা জানি ইরান হচ্ছে একটি শিয়া অধ্যুষিত দেশ, ইরাক হচ্ছে সুন্নি অধ্যুষিত দেশ, সেখানকার প্রেসিডেন্ট ছিলেন সাদ্দাম হোসেন। ইরাকে কিছু সংখ্যালঘু শিয়া সম্প্রদায়ের বসবাস রয়েছে। আলজিয়ার চুক্তিতে স্বাক্ষর করবার পরে 4 বছর পরে 1979 সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির নেতৃত্বে ইরানে একটি বিপ্লব হয়, যেটির নাম হলো ইসলামিক রেভলিউশন। এটির মাধ্যমে শাহ মোহাম্মদ রেজা শাহর পতন হয়, ইরানের রাজতন্ত্র বিলুপ্ত হয়, ইরান ধর্মশাসন এবং প্রজাতান্ত্রিকতার সংমিশ্রণে একটি ইসলামিক প্রজাতন্ত্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। ইরানে এখন পর্যন্ত স্থিতিশীল অবস্থা বিরাজমান না, অর্থাৎ সেখানে অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে 1979 সালে বিপ্লবের পরে বা এই সময়ে। ওদিকে সাদ্দামের কাছে তার গোপন তথ্য ছিল তার কাছে যে ইরাকের মধ্যে যে শিয়া সম্প্রদায় রয়েছে, সেই শিয়া সম্প্রদায়কে ইরান গোপনে উস্কানি দিচ্ছে যে ষড়যন্ত্রের মাধ্যমে সাদ্দামকে উৎখাত করবার জন্য এবং সাদ্দামের অনুগত যারা আছে তাদেরকে উৎখাত করবার জন্য। কেননা সাদ্দাম ছিল সুন্নিপন্থী, যেহেতু সেখানে সংখ্যালঘু ছিল শিয়া সম্প্রদায়, সুন্নিদের একটি নির্যাতন শিয়াদের উপর রয়েছে এবং সাদ্দামের পৃষ্ঠপোষকতা রয়েছে, কাজে সাদ্দাম হোসেনকে ক্ষমতাচ্যুত করতে হবে। একটা পর্যায়ে সাদ্দামের কাছে এই তথ্যটি থাকলো বা এই তথ্যটি যখন সে পেল, তখনই 1979 সালে ইসলামী বিপ্লবের পরে 1980 সালে ইরাক এই অজুহাতে ইরানকে অ্যাটাক করলো। এবং এই অ্যাটাক করার পরে মূলত ইরান ইরাক যুদ্ধ শুরু হয়ে গেল। তাহলে মূলত এই চুক্তিটি হয়েছিল, এই যুদ্ধটি হয়েছিল শাতিল আরবের মালিকানা নিয়ে দুটি রাষ্ট্রে কে কতটুকু পানি পাবে, শাতিল আরবের উপর কে কতটুকু নিয়ন্ত্রণ নেবে, এই মর্মে সম্পাদিত যে আলজিয়ার চুক্তি সেটা সাদ্দাম ভঙ্গ করেছিল। ইরান আক্রমণ করেছিল, ইরান ইরাক যুদ্ধ শুরু হয়ে গেল। এই যুদ্ধ নিরসনকল্পে জাতিসংঘ উদ্যোগী হলো। 1988 সালে জাতিসংঘ সেখানে শান্তিরক্ষা মিশন পাঠালো, যে মিশনটির নাম ছিল স্যার 1946 সাল থেকে 1954 পর্যন্ত। এটা ছিল প্রথম ইন্দোচীন যুদ্ধ। 1946 সাল থেকে 1954 সাল পর্যন্ত প্রথম ইন্দোচীন যুদ্ধ। আর মনে রাখবেন, ভিয়েতনাম যুদ্ধের আরেকটি নাম হলো দ্বিতীয় ইন্দোচীন যুদ্ধ। প্লিজ বি ইনফর্ম, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভিয়েতনাম যুদ্ধের আরেকটি নাম হচ্ছে দ্বিতীয় ইন্দোচীন যুদ্ধ। তাহলে ইরান এবং ইরাকের মধ্যে যে যুদ্ধ, অর্থাৎ ইরান ইরাক যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল? 1980 সালে। কত সালে সমাপ্ত হয়েছিল? 1988 সালে। কিংবা প্রশ্ন আসতে পারে, নিম্নের কোন সালটি ইরান ইরাক যুদ্ধের মেয়াদকাল বা সময়কাল? 80 সাল থেকে 88। 2 নম্বর প্রশ্ন আসতে পারে, ইরান এবং ইরাকের মধ্যকার যে যুদ্ধ বা ইরান ইরাক যুদ্ধের সময় ইরাকের প্রেসিডেন্ট কে ছিলেন? সাদ্দাম হোসেন। ইরানের বাদশা কে ছিলেন?
ইরানের প্রেসিডেন্ট কে ছিলেন আবুল হাসান বানি সদর। প্রশ্ন আসতে পারে যে ইরান ইরাক যুদ্ধের অবসানে জাতিসংঘ কর্তৃক প্রেরিত শান্তি মিশনের নাম কি ছিল? ইউনিমগ। প্লিজ, ইউনিমগ, ইউনাইটেড নেশনস ইরান ইরাক মিলিটারি অবজারভার গ্রুপ। কিংবা কোন যুদ্ধ নিরসনকল্পে জাতিসংঘ ইউনিমগ মিশন প্রেরণ করেছিল? সেটা ইরান ইরাক যুদ্ধের অবসানে। কিংবা ইউনিমগ শান্তি মিশন কোন দেশে কত সালে প্রেরিত হয়েছিল? ইরাকে 1988 সালে। যেটা 31 BCS আসছে যে বাংলাদেশ সেনাবাহিনী সর্বপ্রথম কোন শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে? সেটা হচ্ছে ইউনিমগ শান্তিরক্ষা মিশন। তো আমার মনে হয় সিভিল সার্ভিস পরীক্ষায় যদি এই টপিক থেকে প্রশ্ন আসে, তো যেটি আপনাদেরকে পড়াচ্ছি আশা করি এর বাইরে প্রশ্ন আসার সুযোগ নেই। আচ্ছা, এটা গেল ইরান ইরাক যুদ্ধ। আমি আপনাদেরকে একটা কথা বলছি, আপনাদেরকে পিডিএফ দেওয়া হবে, একটু অপেক্ষা করেন। সব টপিক খাতায় লেখানো যাবে না, সব কথা আপনি লিখতেও পারবেন না। পিডিএফ আকারে কিছু ইনফরমেশন আপনাদেরকে দেওয়া হবে, সেগুলো আপনারা ওখান থেকে পড়ে নেবেন। তো এখন আসেন আরেকটি যুদ্ধ, সেটা হচ্ছে আরব ইসরায়েল যুদ্ধ। আরব ইসরায়েল যুদ্ধ প্রথমে আমরা দেখব যে আরব ইসরায়েল যুদ্ধ কোন কোন সালে সংগঠিত হয়েছে। প্রথম আরব ইসরায়েল যুদ্ধ বাদে 1948 সালে, দ্বিতীয় আরব ইসরায়েল যুদ্ধ বাদে 1956 সালে, তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধ বাদে 1967 সালে, চতুর্থ আরব ইসরায়েল যুদ্ধ বাদে 1973 সালে। যুদ্ধটিকে কেন আরব ইসরায়েল যুদ্ধ বলা হচ্ছে? তাহলে মনে রাখবেন, চারটা যুদ্ধেই এক পক্ষে ছিল ইসরায়েল আর আরেক পক্ষে ছিল আরব দেশগুলো। আরব দেশগুলো বলতে কাদেরকে বোঝায়? যে দেশগুলোর ভাষা আরবি তাদেরকে বলা হয় আরব দেশ। তাহলে যে সমস্ত দেশের ভাষা আরবি তাদেরকে বলে আরব দেশ। তার মানে হচ্ছে আরব ইসরায়েল যুদ্ধ হয়েছিল আরবি ভাষায় কথা বলে এমন দেশগুলোর সাথে ইসরায়েলের। তো এখন আসেন এই যুদ্ধের ফলাফল কি ছিল? ফলাফল হলো চারটা যুদ্ধেই ইসরায়েল জয়লাভ করেছে, আরব বিশ্ব পরাজিত হয়েছে। উল্লেখ্য যে এই যে তৃতীয় অর্থাৎ থার্ড আরব ইসরায়েল যুদ্ধ, এই যুদ্ধটা স্থায়ী ছিল হলো 6 দিন। 6 দিন স্থায়ী ছিল আরব ইসরায়েল যুদ্ধ। এই প্রশ্নটা বিশেষ পরীক্ষায় এসেছে। তাহলে ঐতিহাসিক আরব ইসরায়েল যুদ্ধ, তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধ কতদিন স্থায়ী ছিল? সেটা হলো 6 দিন স্থায়ী ছিল। আপনারা এটা মনে রাখবেন। আচ্ছা, আপনাদের প্রশ্নগুলো আমি দেখছি, যদি কারোর কনফিউশন থাকে আপনারা একটু আমাকে জিজ্ঞাসা করবেন। মনে রাখবেন এটা একটা ভার্চুয়াল ক্লাস। এই ভার্চুয়াল ক্লাসে আপনাদের সাথে আমার কিন্তু কোনো প্রকার যেটিকে বলা হয় কমিউনিকেশন হচ্ছে না, অন্তত ফেস টু ফেস। যে কারণে আপনারা ডিরেক্টলি যে আমাকে প্রশ্ন করবেন সে সুযোগ নেই। আপনারা ইনফরমেশন রিসিভার, আমি ইনফরমেশন প্রোভাইডার। প্রোভাইডার এবং রিসিভারের মধ্যে একটা কমিউনিকেশন গ্যাপ, যেহেতু ভার্চুয়াল সিস্টেম। আমার সব আলোচনা যে আপনারা তৎক্ষণাৎ বুঝবেন এমনটি আমি প্রত্যাশা করি না। বাট আপনারা যদি আমার কথাগুলো না বুঝতে পারেন তাহলে আমাকে প্রশ্ন করলে পারে, আমার জন্য সুবিধা হবে, আমি আপনাদের প্রশ্নের আনসার গুলো দিতে পারবো। এটা মনে রাখবেন। এবার আসেন তাহলে আরব ইসরায়েল যুদ্ধের যে ব্যাপারটি, আমি আবারও দেখছি আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা। হ্যাঁ, তাহলে আসেন প্রথম আরব ইসরায়েল যুদ্ধ বাদে 1948 সালে। কেন বাদে? আপনারা জানেন যে 1917 সালের 2 নভেম্বর 1917 সালের 2 নভেম্বর তৎকালীন ব্রিটিশ পররাষ্ট্র সচিব লর্ড আর্থার জেমস বেলফোর কর্তৃক ঐতিহাসিক বেলফোর ঘোষণা এর প্রেক্ষিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তীতে 1948 সালের 14 মে মধ্যপ্রাচ্যে ইসরায়েল নামক একটি রাষ্ট্র প্রতিষ্ঠা হলো, ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা হলো। ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার প্রেক্ষিতে আরবের মুসলিম রাষ্ট্রগুলো ইসরায়েল রাষ্ট্রের এই প্রতিষ্ঠা এটাকে মেনে নেয়নি। কারণ ইসরায়েল রাষ্ট্র যতটুকু অঞ্চল নিয়ে প্রতিষ্ঠা হবার কথা ঠিক তার মধ্যে সীমাবদ্ধ না থেকে তৎকালীন পশ্চিমা রাষ্ট্রগুলোর, বিশেষ করে আমেরিকার প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান, ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল, এই সমস্ত পশ্চিমা নেতৃবৃন্দের
ইহুদি বান্ধব যে নীতি, সে প্রেক্ষিতে ইহুদিদের জন্য যে একটি আবাসভূমি বা একটি রাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে 48 সালের 14 মে মধ্যপ্রাচ্যে প্রতিষ্ঠিত হলো, যতটুকু জায়গা নিয়ে তার প্রতিষ্ঠা করার কথা এবং যতটুকু জায়গা তার অধিকারে থাকার কথা, ততটুকু জায়গার মধ্যে সীমাবদ্ধ না থেকে আরবের অনেক ভূখণ্ড নিয়ে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হলো, যে কারণে আরবের দেশগুলো ইসরায়েলের এই রাষ্ট্রটিকে প্রতিষ্ঠাকে তারা মানতে পারেনি, যে কারণে তাদের সাথে একটা যুদ্ধ হলো, ইতিহাসে যেটি আরব ইসরায়েল প্রথম যুদ্ধ। তাহলে আমি আপনাদেরকে যে ইনফরমেশনটি দিয়েছি, অলরেডি 35th BCE থেকে প্রশ্ন এসেছে, ঐতিহাসিক বেলফোর ঘোষণা কোন রাষ্ট্র প্রতিষ্ঠার সাথে সম্পর্কযুক্ত? তাহলে বুঝতে পারছেন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সাথে সম্পর্কযুক্ত বেলফোর ঘোষণা। আমি আবারও বলছি, আমি আপনাদেরকে ততটুকু পড়াচ্ছি, তাই পড়াচ্ছি যেটি আপনার বিশেষ পরীক্ষায় আসার মতো বা এসেছে বা আসবে। দ্বিতীয় তথ্য হচ্ছে, ঐতিহাসিক বেলফোর ঘোষণাটি কবে ঘোষিত হয়েছে? 1917 সালের 2 নভেম্বর। তৃতীয়ত, ঐতিহাসিক বেলফোর ঘোষণাটি কে দিয়েছেন? লর্ড এই ছেলেটা কে? নাভিদ সানিকটা টাকা দিচ্ছে পুরো এটা রেফারেন্স আছে। এটা পয়জন। নম্বরটা আমাকে দিতে পারেন। এখন আসেন, প্রশ্নটি হলো, প্রথম প্রশ্ন যে আরব ইসরায়েল যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছে? প্রথম আরব ইসরায়েল যুদ্ধ সংগঠিত হয়েছে 1948 সালে। কেন সংগঠিত হয়েছে? 1948 সালের 14 মে মধ্যপ্রাচ্যে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে প্রথম আরব ইসরায়েল যুদ্ধ সংগঠিত হয়। দ্বিতীয় আরব ইসরায়েল যুদ্ধ কত সালে সংগঠিত হয়? 1956 সালে। কেন সংগঠিত হয় এটি আমি আপনাদেরকে একদিন পড়াবো ভূরাজনৈতিক ক্লাসে, যে সুয়েজ ক্যানালকে ন্যাশনালাইজেশন করেছিলেন মিশরের সাবেক প্রেসিডেন্ট জামাল আবদেল নাসের 1956 সালে। এই প্রশ্নটা বিশেষ পরীক্ষায় আসছে যে সুয়েজ খালকে জাতীয়করণ করেছিলেন মিশরের কোন প্রেসিডেন্ট? সেটি হচ্ছে জামাল আবদেল নাসের। কত সালে? 1956 সালে। এটির কারণে কিন্তু দ্বিতীয় আরব ইসরায়েল যুদ্ধ বেঁধেছে। তাহলে আমি কিন্তু আপনাকে অনেকগুলো তথ্য পড়িয়ে দিলাম, বিশেষ পরীক্ষায় যেগুলো এসেছে, রিপিট হতে পারে, আবারও রিপিট করছি। ঐতিহাসিক বেলফোর ঘোষণা কত সালে ঘোষণা করা হয়েছে? 1917 সালে 2 নভেম্বর। বেলফোর ঘোষণা কে ঘোষণা করেছে? লর্ড আর্থার জেমস বেলফোর। এই বেলফোর ঘোষণার সাথে কোন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্পর্ক? সেটা ইসরায়েল। এরপরে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা লাভ করেছে কবে? 1948 সালের 14 মে। মনে রাখবেন, ইসরায়েল রাষ্ট্র
প্রথমবার স্বীকৃতি পেয়েছে যে রাষ্ট্রের কাছ থেকে, সেই রাষ্ট্রটি হচ্ছে আমেরিকা। অর্থাৎ ইসরায়েলকে স্বীকৃতি দানকারী প্রথম রাষ্ট্রটির নাম কি? সেটি আমেরিকা। ইসরায়েলকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম রাষ্ট্র কোনটি? সেটি হচ্ছে তুরস্ক। আর ইসরায়েলকে স্বীকৃতি দানকারী প্রথম আরব মুসলিম রাষ্ট্র কোনটি? সেটি হচ্ছে মিশর। মনে রাখবেন তথ্যগুলো। তাহলে দ্বিতীয় যুদ্ধ বাদে 1956 সালে সুয়েজ খাল জাতীয়করণ করলে 1967 সালে আরব ইসরায়েল তৃতীয় যুদ্ধটি বাদে। এটার কারণটা ছিল 1967 সালে ইসরায়েল পূর্ব জেরুজালেম আক্রমণ করে, আরবের দেশগুলো ইসরায়েলের সাথে যুদ্ধে লিপ্ত হয় এবং এই যুদ্ধটা 6 দিন স্থায়ী ছিল। আচ্ছা, মনে রাখবেন এই 6 দিনের যুদ্ধে ইসরায়েল জয়লাভ করে। এই 6 দিনের যুদ্ধে ইসরায়েল সিরিয়ার কাছ থেকে একটা জায়গা দখল করে নেয়, যার নাম হচ্ছে গোলান মালভূমি। মনে রাখবেন সিরিয়ার কাছ থেকে গোলান মালভূমি 1967 সালের তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধে ইসরায়েল দখল করে নেয় সিরিয়ার কাছ থেকে। আর মিশরের কাছ থেকে দখল করে নেয় যে জায়গাটি, সেটা হচ্ছে সিনাই উপদ্বীপ 1967 সালে। এরপরে 1973 সালে মিশর এবং সিরিয়া মূলত মিলে ইসরায়েলের সাথে যুদ্ধে লিপ্ত হয় 73 সালে। যে 67 সালে মিশরের কাছ থেকে ইসরায়েল যে সিনাই উপত্যকা দখল করে নিল, আর সিরিয়ার কাছ থেকে গোলান মালভূমি দখল করে নিল ইসরায়েল। সিরিয়া তার গোলান মালভূমি ফেরত পাবার জন্য, মিশর তার সিনাই উপত্যকা ফেরত পাবার জন্য 73 সালে ইসরায়েলের বিরুদ্ধে একটি যুদ্ধে লিপ্ত হয়, যে যুদ্ধের নাম হলো আরব ইসরায়েল চতুর্থ যুদ্ধ 1973 সালে হয়েছে। এই যুদ্ধে ইসরায়েল জয়লাভ করে। এর ফলে মিশর তার সিনাই উপত্যকা ইসরায়েল এর কাছ থেকে আর ফেরত পায় না, সিরিয়া তার গোলান মালভূমি ইসরায়েলের কাছ থেকে আর ফেরত পায় না। পরবর্তীতে 1978 সালের 17 সেপ্টেম্বর, প্লিজ এই প্রশ্নটা বিশেষ পরীক্ষায় এসেছে, 1978 সালের 17 সেপ্টেম্বর 1978 সালের 17 সেপ্টেম্বর মিশর ইসরায়েলের সাথে একটি চুক্তিতে স্বাক্ষর করে। যে চুক্তিটিতে স্বাক্ষর করেছিলেন মিশরের তদানীন্তন প্রেসিডেন্ট আনোয়ার আল সাদাত, মিশরের প্রধানমন্ত্রী মেনাখেম বেগিন। এই চুক্তির উদ্যোক্তা বা মধ্যস্থতাকারী ছিলেন ইউএস প্রেসিডেন্ট জিমি কার্টার। চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল আমেরিকার ওয়াশিংটন ডিসির আমেরিকার প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসে। চুক্তিটি স্বাক্ষর করবার পূর্বে এই চুক্তি নিয়ে দীর্ঘদিন যাবৎ কথাবার্তা হয়েছিল আমেরিকার মেরিল্যান্ড অঙ্গরাজ্যের আমেরিকার প্রেসিডেন্টের অবকাশ যাপন কেন্দ্র, যেটি নাম হলো ক্যাম্প ডেভিড। সেই ক্যাম্প ডেভিডে মূলত এই চুক্তি নিয়ে কথা হয়েছিল। এই চুক্তিতে স্বাক্ষর করবার মধ্য দিয়ে মিশর ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল, আর ইসরায়েল মিশরকে তার সিনাই উপত্যকা ফেরত দিয়েছিল। এই চুক্তিটি নামই সেই ইতিহাসে ক্যাম্প ডেভিড চুক্তি, যার মধ্যস্থতাকারী ছিলেন বা উদ্যোক্তা ছিলেন জিমি কার্টার। এবং এই চুক্তিতে স্বাক্ষর করবার কারণে আরব লীগ এবং ওআইসি থেকে মিশরকে বহিষ্কৃত করা হয়েছিল। এবং এই চুক্তিতে স্বাক্ষর করার কারণে আনোয়ার আল সাদাত এবং মেনাখেম বেগিন 1978 সালে যৌথভাবে শান্তিতে নোবেল পেয়েছিলেন। 27তম বিশেষ পরীক্ষায় এই প্রশ্নটি এসেছে, শান্তিতে নোবেল বিজয়ী প্রথম মুসলিম কে ছিলেন? আনোয়ার আল সাদাত। তাহলে দেখেন, আমি আপনাকে আরব ইসরায়েল যুদ্ধ থেকে প্রায় 15টি তথ্য পড়িয়ে দিলাম যে বিশেষ পরীক্ষায় কি জাতীয় প্রশ্ন আগে এসেছে এবং কি জাতীয় প্রশ্ন আপনাদের আসতে পারে। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আচ্ছা, এটা গেল হলো ইতিহাসে উল্লেখযোগ্য যুদ্ধ। আমরা এরপরে যে অংশটা আমরা আলোচনা করব সেটি হচ্ছে আলোচিত বিপ্লব। আলোচিত বিপ্লব। আচ্ছা, আপনারা একটু রেসপন্ড করেন। সবাই কি আমার কথাগুলো বুঝতে পারছেন? খাতায় লিখতে পারছেন? আচ্ছা, সবাই কি বুঝতে পারছেন? সবাই একটু রেসপন্ড করেন। হ্যাঁ, ঠিক আছে।
আলোচিত বিপ্লব। এখন আসেন আজকে আলোচিত বিপ্লবের মধ্যে প্রথম যে বিপ্লবটি সেটি হচ্ছে যে ইরানের ইসলামী বিপ্লব। হ্যাঁ, ইরানের ইসলামী বিপ্লব। প্রথমত আমরা আগে ইনফরমেশন গুলো লিখব যে ইরানের ইসলামী বিপ্লব সংগঠিত হয়েছিল 1978 সাল থেকে 1979 সাল পর্যন্ত। তাহলে আবারও বলছি আমি আপনাদেরকে, ইরানের ইসলামী বিপ্লব এটা সংগঠিত হয়েছিল 1978 সাল থেকে 1979 সাল পর্যন্ত। যদিও এই বিপ্লবটি 78 সালে সংগঠিত হলেও এটি চূড়ান্ত পরিণতি লাভ করেছে 1979 সালে। তাহলে ইরানের ইসলামী বিপ্লব কত সালে থেকে কত সাল পর্যন্ত সংগঠিত হয়? 1978 সাল থেকে 1979 সাল পর্যন্ত। দ্বিতীয়ত হচ্ছে যে এই বিপ্লবের সময় ইরানের বাদশাহ কে ছিলেন? তাহলে সেটার উত্তর হচ্ছে রেজা শাহ পাহলভি। তাহলে ইরানের ইসলামী বিপ্লবের সময় ইরানের বাদশাহ ছিলেন রেজা শাহ পাহলভি। এরপরে যদি প্রশ্নটি আসে যে ইরানের ইসলামী বিপ্লবে নেতৃত্ব কে দিয়েছিলেন, তাহলে আমরা জানি যে ইরানের ইসলামী বিপ্লবে নেতৃত্ব দিয়েছিলেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। ইরানের ইসলামী বিপ্লবে নেতৃত্ব দিয়েছিলেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। তিনটা তথ্য, এটুকু আপনার বিশেষ পরীক্ষায় আসতে পারে যে ইরানের ইসলামী বিপ্লব এর সময়কাল ছিল সেটা হচ্ছে যে 1978 সাল থেকে 1979 সাল পর্যন্ত। ইরানের ইসলামী বিপ্লবের নেতৃত্ব কে দিয়েছিলেন? আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। ইরানের ইসলামী বিপ্লবের সময় ইরানের বাদশাহ কে ছিলেন? রেজা শাহ পাহলভি। এবার আসেন এই তথ্যগুলোকে আমি আপনাকে একটু বিশ্লেষণ করি, কেন ইরানের ইসলামী বিপ্লবটি হয়েছিল। তো আমরা জানি ইরান মধ্যপ্রাচ্যের একটি গুরুত্বপূর্ণ একটি রাষ্ট্র। এই রাষ্ট্রটির অধিকাংশ মানুষ যেহেতু শিয়া ধর্মাবলম্বী, আর যেহেতু এই রাষ্ট্রটি রেজা শাহ পাহলভীর সময়ে দীর্ঘদিন যাবৎ সেখানে রাজতন্ত্র বিদ্যমান ছিল, সেই রাজতন্ত্র হটিয়ে উৎখাত করে রেজা শাহ পাহলভীকে ক্ষমতাচ্যুত করে আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির নেতৃত্বে সেখানকার সাধারণ মানুষ ইরানে প্রজাতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করে এবং এই প্রজাতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে সেখানে জনগণের ভোটে নির্বাচিত প্রেসিডেন্ট, তার কিছু দায়িত্ব থাকে, আর সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসাবে, সুপ্রিম লিডার হিসাবে সর্বোচ্চ ধর্মীয় নেতার কিছু দায়িত্ব থাকে। সে কারণে ইরান যেভাবে পরিচালিত হয় সেটা হচ্ছে ধর্ম শাসন এবং প্রজাতান্ত্রিকতার মিশ্রণে ইরান পরিচালিত হয়। কিন্তু এই ধর্ম শাসন এবং প্রজাতান্ত্রিকতার মিশ্রণে যে ইরান পরিচালিত হচ্ছে, কোন সময়কাল থেকে বা কোন ঘটনার প্রেক্ষিতে, তার আগে ইরানে কি ছিল? তো দেখেন, ইরানে ইসলামী বিপ্লব প্রতিষ্ঠা হবার পূর্বে ইরানে ছিল একনায়কতান্ত্রিক একজন শাসক, স্বৈর শাসক, পাহলভী রাজবংশের শাসক শাহ মোহাম্মদ রেজা শাহ। তার সময় ইরানে চরমভাবে সামাজিক অনাচার, অবিচার, নারী নির্যাতন এবং আলেম ওলামাদের উপরে বিভিন্নভাবে নির্যাতন চরম আকার ধারণ করেছিল। কেননা রেজা শাহ পাহলভী ছিলেন পশ্চিমা রাষ্ট্রগুলোর কাছে একজন আস্থাভাজন ব্যক্তিত্ব এবং সেই রেজা শাহ পাহলভীর সময় ইরানের সামাজিক অবিচার, অনিচার, অনাচার, বিভিন্নভাবে আলেম ওলামাদের উপর নির্যাতন, সামাজিক বৈষম্য, এগুলো থেকে ইরানের মানুষ নিষ্কৃতি পেতে চেয়েছিল। এই লক্ষ্যে তারা শাহ মোহাম্মদ রেজা শাহকে ক্ষমতাচ্যুত করে ইরানে প্রজাতান্ত্রিকতা বা প্রজাতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করে এবং এই বিপ্লবের মাধ্যমে ইরান সম্পূর্ণরূপে রাজতন্ত্র থেকে মুক্ত হয়, রেজা শাহ পাহলভীর ক্ষমতাচ্যুত হয় এবং পরবর্তীতে আরবের অন্যান্য দেশগুলোতে রাজতান্ত্রিক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং এই বিপ্লবের মাধ্যমে ইরান একটি ইসলামী রাষ্ট্রে পরিণত হয় এবং পৃথিবীতে যে রাষ্ট্রগুলোর মধ্যে, যে রাষ্ট্রগুলোর নামের পূর্বে ইসলামিক রিপাবলিক কথা বলা হয়েছে, তার মধ্যে অন্যতম একটি রাষ্ট্র হচ্ছে ইরান। এখান থেকে তাহলে আমাদের প্রশ্নটি কি আসতে পারে?
এখান থেকে আমাদের প্রশ্নটি আসতে পারে ইরানের ইসলামী বিপ্লবের সময়কাল, তাহলে 78 থেকে 79। ইরানের ইসলামী বিপ্লবের সময় ইরানের বাদশাহ কে ছিলেন? শাহ মোহাম্মদ রেজা শাহ পাহলভী। ইরানের ইসলামী বিপ্লবের নেতৃত্ব কে দিয়েছিলেন? আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। কোন বিপ্লবের মাধ্যমে ইরান ইসলামী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করে? ইসলামিক বিপ্লবের মাধ্যমে। ইসলামী বিপ্লবের মাধ্যমে ইরানের কোন ব্যবস্থা পতন ঘটে? রাজতান্ত্রিক ব্যবস্থা। কোন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়? প্রজাতান্ত্রিক ব্যবস্থা। এটা ছিল মূলত ইরানের ইসলামী বিপ্লব সম্পর্কিত খুব সংক্ষিপ্ত আলোচনা, যদিও এর প্রেক্ষাপট অনেক ব্যাপক। সেই প্রেক্ষাপট যদি আমি আপনাদের আলোচনা করি যে আয়াতুল্লাহ খামেনি কিভাবে ইরাকে নির্বাসিত জীবন যাপন করেছিল, সেখান থেকে সাদ্দাম হোসেন তাকে কেন বিতাড়িত করেছিল, তিনি কেন প্যারিসে গিয়েছিলেন, সেখান থেকে তিনি ইরানের মানুষগুলোকে কিভাবে উদ্বুদ্ধ করেছিলেন, এবং এই সময়ে সোভিয়েত এবং আমেরিকার মধ্যকার যে কোল্ড ওয়ার তার কোনো ইনফ্লুয়েন্স ছিল কিনা, যেটা পরবর্তীতে আফগান সোভিয়েত যুদ্ধের উপর কোনো প্রভাব পড়েছে কিনা, এরকম ইতিহাস অনেক আছে, অনেক কথা আছে। আমরা আবারও মনে রাখবো যে আমাদের টার্গেট, আমাদের এইম হচ্ছে আমাদের সিভিল সার্ভিস ক্যাডার অফিসার হওয়া, এবং তার জন্য প্রিলিমিনারি অংশ যতটুকু দরকার প্রাসঙ্গিক ততটুকু বিষয় আমরা জানবো। এটা ছিল মোটামুটি ইরানের ইসলামিক বিপ্লব সম্পর্কিত তথ্য। আচ্ছা, আপনারা আমাকে প্রশ্ন করবেন, হ্যাঁ প্রশ্ন করবেন। আচ্ছা, এরপরে হলো আরেকটি বিপ্লব, সেটা হচ্ছে চীনের সমাজতান্ত্রিক বিপ্লব, যেটা হলো চীনের সমাজতান্ত্রিক বিপ্লব। আমি কিন্তু আপনাদেরকে একটা কথা মনে রাখবেন, আপনাদের ক্লাসে কিন্তু আমি আপনাদের 90% পড়া কিন্তু ক্লাসে পড়িয়ে দিচ্ছি, খেয়াল করবেন। এবং কোন টাইপের প্রশ্ন বিসিএস এসেছে, কিভাবে আসতে পারে, সেটাও কিন্তু আমি আপনাকে বলে দিচ্ছি। একটা টপিক থেকে ইনফরমেশন গুলোকে সেপারেট করা। আপনাকে মনে রাখতে হবে যে প্রিলিমিনারি টেস্টে আপনার প্রশ্নের প্যাটার্ন গুলো কি থাকে। প্রশ্নের প্যাটার্ন গুলো থাকে হোয়াট, প্রশ্নের প্যাটার্ন গুলো থাকে হোয়েন, প্রশ্নের প্যাটার্ন গুলো থাকে হোয়ার, প্রশ্নের প্যাটার্ন গুলো থাকে হোয়ার, প্রশ্নের প্যাটার্ন গুলো থাকে হচ্ছে হু। তার মানে হচ্ছে হোয়েন, কত সালে এটা হয়েছে। তারপরে প্রশ্ন থাকে হচ্ছে যে হোয়াট, হোয়াট বা হুইচ, কোনটি বা কি, প্রশ্নের প্যাটার্ন। প্রশ্নের প্যাটার্ন থাকে হোয়ার, কোথায়, প্রশ্নের প্যাটার্ন থাকে হু। এখন যদি আপনারা প্রশ্ন করেন যে স্যার হাউ, তাহলে মনে রাখবেন হাউ কিন্তু প্রিলিমিনারি প্রশ্নের প্যাটার্ন না, এটা হচ্ছে লিখিত প্রশ্নের প্যাটার্ন, এটা মনে রাখবেন। সুতরাং যে প্রশ্নটি, যে বিসিএসটি মানে যে পরীক্ষাটি যে টাইপের, আমরা সেই বিষয়টি সেভাবে জানবো। তাহলে আমাদের কি হবে, এই যে আমি আপনাকে যেটা বললাম, হোয়েন ইরানের ইসলামী বিপ্লব কত সালে সংগঠিত হয়? 1978 থেকে 79 সাল পর্যন্ত। তারপরে হুইচ, অর্থাৎ ইরানের ইসলামী বিপ্লবের মাধ্যমে কোন ব্যবস্থার পতন ঘটে? রাজতন্ত্র। হ্যাঁ, 1978 সাল থেকে 79 সাল পর্যন্ত কোন দেশে ইসলামী বিপ্লব সংগঠিত হয়? ইরানে। ইরানের ইসলামী বিপ্লবের সময় ইরানের বাদশাহ কে ছিলেন? শাহ মোহাম্মদ রেজা শাহ। হু। ইরানের ইসলামী বিপ্লবে কে নেতৃত্ব দিয়েছিলেন? হু। আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। এগুলো আপনাদের বিশেষ পড়তে হবে। সুতরাং আপনাদের কিন্তু আমি ক্লাসে সব পড়িয়ে দিচ্ছি, এর বাইরে আপনাদের টেনশন করার কিছু নেই। এরপরে আসেন চীনের সমাজতান্ত্রিক বিপ্লব। আচ্ছা, আপনারা কি সবাই আমার কথা বুঝতে পারছেন তো? অসুবিধা হচ্ছে না তো? একটু রেসপন্স করবেন। আচ্ছা, এবার আসেন চীনের সমাজতান্ত্রিক বিপ্লব। তো প্রথম তথ্য হচ্ছে যে চীনের সমাজতান্ত্রিক বিপ্লবটা সংগঠিত হয়েছিল 1949 সালের 1 অক্টোবর। নাম্বার 1 তথ্য। নাম্বার 2 হচ্ছে চীনের সমাজতান্ত্রিক বিপ্লবের নেতৃত্ব কে দিয়েছিলেন, সেটা হচ্ছে মাও সে তুং। নাম্বার 3, এই
চীনের সমাজতান্ত্রিক বিপ্লবের সাথে কোন স্কয়ার বা কোন জায়গাটি স্মৃতি বিজড়িত, সেটি হচ্ছে তিয়ানআনমেন স্কয়ার। দেখেন চারটা তথ্য, তিনটা তথ্য। তাহলে 1949 সালের 1 অক্টোবর চীনের কমিউনিস্টপন্থী নেতা মাও সেতুং এর নেতৃত্বে চীনে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করবার জন্য তার অনুসারীদেরকে নিয়ে চীনের যে বিপ্লব তিনি ঘটিয়েছিলেন, সেই বিপ্লবটির নামই হচ্ছে চীনের সমাজতান্ত্রিক বিপ্লব। নাম্বার 1 প্রশ্ন, চীনের সমাজতান্ত্রিক বিপ্লব কত সালে হয়েছে? 1949 সালে হয়েছে। নাম্বার 2 প্রশ্ন, চীনের সমাজতান্ত্রিক বিপ্লবের নেতৃত্বে কে ছিলেন? মাও সেতুং। মাও সেতুং কোন দেশের নাগরিক ছিলেন? চীন। এই টাইপের প্রশ্ন আসতে পারে। মাও সেতুং নামটি কোন বিপ্লবের সাথে সম্পর্কযুক্ত? চীনের সমাজতান্ত্রিক বিপ্লবের সাথে। এরপরে কোন বিপ্লবের মাধ্যমে চীন সমাজতন্ত্র গ্রহণ করে? চীনের সমাজতান্ত্রিক বিপ্লবের মাধ্যমে। এরপরে চীনের সমাজতন্ত্র কে প্রতিষ্ঠা করেছিলেন? মাও সেতুং। মাও সেতুং কোন জায়গায় ভাষণ দিয়েছিলেন চীনকে সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করবার জন্য? সেটি হচ্ছে তিয়ানআনমেন স্কয়ারে। নাম্বার 4, বিখ্যাত তিয়ানআনমেন স্কয়ার কোন বিপ্লবের সাথে সম্পর্কযুক্ত? চীনের সমাজতান্ত্রিক বিপ্লবের সাথে। বিখ্যাত তিয়ানআনমেন স্কয়ার কোথায় অবস্থিত? বেইজিং এ। বেইজিং কোন দেশের রাজধানী? সেটা হলো চীন। তাহলে চীনের সমাজতান্ত্রিক বিপ্লব চীনের রাজধানী বেইজিং এ তিয়ানআনমেন স্কয়ারে দাঁড়িয়ে এই সমাজতান্ত্রিক বিপ্লবের মাধ্যমে চীন একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছিলেন। কে? সেটি হচ্ছে মাও সেতুং। সেই জন্য আপনারা মনে রাখবেন যে মাও সেতুংকে বলা হয় চীনের সমাজতন্ত্রের প্রবক্তা। তাহলে আপনারা তিনটা কথা মনে রাখবেন, এই যে বিষয়গুলো, যে 1949 সালে 1 অক্টোবর চীন সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করে মাও সেতুং এর নেতৃত্বে। এর সাথে প্রাসঙ্গিক যে বিষয়গুলো আপনারা খেয়াল করবেন, যে চীনে পুঁজিবাদের প্রবক্তাকে, এই প্রশ্নটি যদি আসে তাহলে মনে রাখবেন চীনে পুঁজিবাদের প্রবক্তা হচ্ছে চিয়াং কাই শেক। চীনে পুঁজিবাদের প্রবক্তা, হ্যাঁ মনে রাখবেন যে তিনি চীনে পুঁজিবাদের জনক চিয়াং কাই শেক। তারপর যদি প্রশ্ন আসে চীনে সমাজতন্ত্রের জনককে, তাহলে মনে রাখবেন মাও সেতুং। তিনি চীনে সমাজতন্ত্রের জনক, মনে রাখবেন। আর যদি প্রশ্ন আসে যে আধুনিক চীনের জনককে, তাহলে মনে রাখবেন ডক্টর সান ইয়াতসেন, তাকে বলা হয় আধুনিক চীনের জনক। এই হচ্ছে মূল বিষয়গুলো। অনেক তথ্য আছে, আমাদেরকে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো পড়তে হবে। আচ্ছা, দুইটা টপিক আছে, আমি আপনাদেরকে একটু পড়িয়ে দিচ্ছি। তাহলে এটা গেল চীন সম্পর্কিত তথ্য। একটা হচ্ছে সংকট, সংকট বা ক্রাইসিস। তো প্রথমে আমরা লিখবো সেটা হচ্ছে কাশ্মীর সংকট। কাশ্মীর সংকট, দেখুন ইতিহাস অনেক ব্যাপক, এত সময় আমাদের হাতে নেই, প্রয়োজনও নেই। ভারতবর্ষ কিভাবে বিভক্ত হয়েছে, ভারতবর্ষ বিভক্ত হবার পূর্বে দ্বিজাতি তত্ত্বের ভূমিকা কি ছিল, লাহোর প্রস্তাবের ভূমিকা কি ছিল, কাশ্মীর পূর্বে কোন রাজার অধীনে ছিল, কাশ্মীর রাজ্যটি কার সাথে কবে যুক্ত হয়েছে, এরকম অনেক ইতিহাস আছে। সময় আমাদের খুব কম, সংক্ষেপে মনে রাখবেন এই যে কাশ্মীর, এই কাশ্মীর নিয়ে তিনটা দেশের মধ্যে বিরোধ আছে। একটা হচ্ছে ভারত, একটা হচ্ছে পাকিস্তান এবং আরেকটা হচ্ছে চীন। অর্থাৎ কাশ্মীরের মালিকানা তিনটা দেশের অধীনে রয়েছে। ভারত নিয়ন্ত্রিত যে কাশ্মীরটুকু, সেই কাশ্মীরের নাম হচ্ছে, আপনারা অনেকে জানেন, সেটা হচ্ছে জম্মু কাশ্মীর। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর নাম হলো জম্মু কাশ্মীর।
আর পাকিস্তানের অধীনে যে কাশ্মীরটা আছে তার নাম হচ্ছে আজাদ কাশ্মীর। আর চীনের অধীনে যে কাশ্মীরটা আছে একটু আগে আমি আপনাকে বলেছি সেটা হচ্ছে যে আকসাই চীন। কাশ্মীরের প্রথম যিনি রাজা ছিলেন তার নাম ছিল গলাব সিং, মনে রাখবেন। কাশ্মীরের প্রথম রাজা ছিলেন গলাব সিং। কাশ্মীরের শেষ রাজা ছিলেন হরি সিং। কাশ্মীর সৌন্দর্য মণ্ডিত একটি জায়গা, পৃথিবীর মধ্যে যত সৌন্দর্য মণ্ডিত জায়গা আছে তার মধ্যে অন্যতম একটি জায়গা হচ্ছে কাশ্মীর। সেজন্য কাশ্মীরকে বলা হয় ভূস্বর্গ। কাশ্মীরকে বলা হয় ভূস্বর্গ। আচ্ছা, কাশ্মীরকে বলা হয় ভূস্বর্গ। এই কাশ্মীর হচ্ছে ভারতের অধীনে যে জম্মু কাশ্মীর, একটু আগে বলেছি, পাকিস্তানের অধীনে আজাদ কাশ্মীর, চীনের অধীনে আকসাই চীন। এবং এই আকসাই চীন হচ্ছে কাশ্মীরের টোটাল কাশ্মীরের 20%, আজাদ চীনের অধীনে আছে, চীনের অধীনে আছে 20%, আর পাকিস্তানের অধীনে আছে 37%, আর ভারতের অধীনে আছে সেটি হলো যে আপনার 43% কাশ্মীরের টোটাল অংশ। এই হলো কাশ্মীরের টোটাল অংশ। ভারতীয় সংবিধানের 370 এবং 35-এর ক, এই যে দুটি ধারা বাতিল করে 2019 সালের 5 আগস্ট, মনে রাখবেন, কাশ্মীরের যে স্পেশাল ডিগনিটি সেটা খর্ব করা হয়েছে। এখন বর্তমানে কাশ্মীর ভারতের সম্পূর্ণরূপে নিয়ন্ত্রিত একটি অঞ্চল, যে কারণে মূলত কাশ্মীর সংকটটি নতুন করে মাত্রা নিয়েছে। তাহলে আসলে কাশ্মীর সংকটটা কিভাবে সূত্রপাত হয়েছে খুব অতি সংক্ষেপে বলাটা মুশকিল। মনে রাখবেন যে কাশ্মীরের সর্বশেষ রাজা ছিল গলাব সিং। সংক্ষেপে বলছি, 47 সালে যখন পাক ভারত আলাদা হলো, মুসলিমদের নেতৃত্বে পাকিস্তান, হিন্দুদের নেতৃত্বে ভারত, তখন ব্রিটিশদের তরফ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল কাশ্মীরের সর্বশেষ রাজা হরি সিংকে যে তুমি এই কাশ্মীরকে হয় পাকিস্তানের সাথে অথবা ভারতের সাথে, যে কোনো একটি দেশের সাথে কাশ্মীরকে তুমি একীভূত করতে পারো। পাকিস্তান এবং ভারত আলাদা হবার পূর্বে কাশ্মীর স্বতন্ত্র একটি ভূমি ছিল, যার প্রথম রাজা ছিল হরি সিং বা গলাব সিং, আর সর্বশেষ রাজা ছিল হরি সিং। এটা নিয়ে আমি আপনাদেরকে কোন একটা ক্লাসে বা কোন একটা প্রসঙ্গে আমি ডিটেল বলবো, সংক্ষেপে বলছি। 47 সালে হরি সিং কাশ্মীরকে ভারত কিংবা পাকিস্তান কোনো রাষ্ট্রের সাথে একীভূত করেনি, সে কাশ্মীরকে স্বতন্ত্র এবং পৃথক রাজ্য হিসেবে রেখেছিল। অধিকাংশ মানুষ মুসলিম হওয়ার প্রেক্ষিতে কাশ্মীরের পাকিস্তানের একটা লোলুপ দৃষ্টি ছিল, কাশ্মীর হয়তো পাকিস্তানের সাথে একীভূত হবে, কিন্তু হরি সিং সেটা করেনি। যে কারণে প্রথম থেকে পাকিস্তান কাশ্মীরের মুসলিমদেরকে, যেহেতু অধিকাংশ মানুষ মুসলিম এবং রাজা যেহেতু হরি সিং, সে তো মুসলিম না, অমুসলিম রাজা, তাই হরি সিং এর মধ্যে থাকা কাশ্মীর, সেই কাশ্মীরের মুসলিম জনগোষ্ঠীকে পাকিস্তান বিভিন্নভাবে ইন্ধন পৃষ্ঠপোষকতা করেছিল। তারা আলাদা একটি রাষ্ট্র গঠনের দাবিতে যেন হরি সিং এর বিরুদ্ধে তারা সোচ্চার হয় এবং হরি সিং এর বশ্যতা বা আনুগত্য পোষণ যেন না করে। হরি সিং এর চরমভাবে তার অভ্যন্তরীণ জনগোষ্ঠীর জনরোষে পতিত হয়। এই অবস্থা থেকে নিষ্কৃতি পাবার জন্য হরি সিং ভারতের সাথে এক ধরনের সন্ধিতে আবদ্ধ হয় যে কাশ্মীরটিকে আমি ভারত তোমার সাথে একীভূত করব, বাট আমার স্পেশাল ডিগনিটি থাকবে, তোমার মধ্যে যে রাজ্যগুলো আছে সেই রাজ্যগুলোর মতো না, আমি আলাদা একটু স্বতন্ত্র রাজ্য হিসেবে থাকবো, বাট তোমার অধীনে থাকবো। এই মর্মে 1947 এর পরে কাশ্মীরের সাথে ভারতের একটি চুক্তি হয়। একটা পর্যায়ে এই কারণে পাকিস্তান হরি সিং এর অধীনে যে কাশ্মীর, সেই কাশ্মীরে মুসলিমদেরকে বিভিন্নভাবে ইন্ধন দেওয়া শুরু করে যে তোমরা কেন হরি সিং এর বশ্যতা মানবা। একটা পর্যায়ে হরি সিং চরম বিপদে পড়ে। একটা পর্যায়ে ভারতের কাছে হরি সিং অনুরোধ জানায় যে তুমি আমাকে বাঁচাও। ভারত তখন সৈন্য প্রবেশ করে কাশ্মীরের মধ্যে। ওদিকে ভারতের সৈন্য কাশ্মীরের মধ্যে যখন প্রবেশ করে, তখন ওদিক থেকে পাকিস্তানি সৈন্য প্রবেশ করে। দুই দেশের সৈন্যবাহিনী মুখোমুখি। তখন জওহরলাল নেহরু প্রথম প্রধানমন্ত্রী জাতিসংঘে গেলেন। জাতিসংঘ তখন দুই রাষ্ট্রের মধ্যে একটি নিষেধাজ্ঞা আরোপ করলো যে রাষ্ট্রটি যে পর্যন্ত তোমরা সৈন্য কাশ্মীরের মধ্যে প্রবেশ করেছো সেই পর্যন্ত তোমরা থাকবা,
আগেও যাবা না, পিছেও যাবা না, ওই যে যে পর্যন্ত গেল সে পর্যন্ত কাশ্মীর পেয়ে গেল। আর মাঝখান থেকে রেখা টানা হলো যেটিকে বলা হয় লাইন অফ কন্ট্রোল, সংক্ষেপে যেটিকে বলা হয় এলওসি, নিয়ন্ত্রণ রেখা। ভারত পেল জম্মু কাশ্মীর, পাকিস্তান পেল আজাদ কাশ্মীর। এভাবে কাশ্মীর দুইটা রাষ্ট্রের মধ্যে ভাগ হয়ে গেল। পরবর্তীতে 1962 সালে ভারত চীন যুদ্ধের সময় ভারতের অধীনে যে কাশ্মীর জম্মুর যে অংশটুকু তার একটা অংশ চীন দখল করে নিল, যেটি নাম হলো আকসাই চীন। এভাবে তিনটা দেশের অধীনে আছে কাশ্মীর। কাশ্মীরটা কেন ইম্পর্টেন্ট? কাশ্মীরটা হচ্ছে ভূস্বর্গ, সৌন্দর্য মণ্ডিত একটি জায়গা, পর্যটকদের আকর্ষণ করে। কাশ্মীরের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে সিন্ধু নদ। এখানকার পানি ভারতের উত্তরাঞ্চলের রাজ্যগুলো ভোগ করে, কৃষিকাজে ব্যবহার করে। ভারত কৃষিকাজে উন্নতি লাভ করে। কিছু পানি পাকিস্তান পায়, সেচ কাজে ব্যবহার করে, তুলা উৎপাদন করে, কার্পাস তুলা, সেই তুলা দিয়ে সুতা দিয়ে পাকিস্তান বস্ত্র খাতে উন্নতি লাভ করেছে। পাকিস্তানে প্রচুর পরিমাণে বিদ্যুতের ঘাটতি আছে। পাকিস্তান চায় টোটাল কাশ্মীরটা মুসলিমদের নেতৃত্বে একটি আলাদা রাষ্ট্র হোক, পাকিস্তানের একটা প্রভাব থাকুক, আর এই সিন্ধু নদের পানি পাকিস্তান পুরোটা পাক, হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করুক, কৃষিকাজে সেচ কাজে ব্যবহার করুক, বিপুল পরিমাণ পর্যটক সেখানে আসুক, পাকিস্তানের অর্থনীতি বদলে যাক। ভারতও হতে দেয় না, পাকিস্তানকে এই কাজটা করতে দেয় না, কারণ ভারতেরও স্বার্থ আছে, পাকিস্তানের স্বার্থ আছে। এটাকে কেন্দ্র করে পাকিস্তানকে এবং ভারতের মধ্যে যে দ্বন্দ্ব, সেটা হচ্ছে কাশ্মীর সংকট, যেটা এখন পর্যন্ত রয়ে গেছে। আরেকটি সংকট যেটা রোহিঙ্গা সংকট, এটি আপনারা জানেন যে রোহিঙ্গারা লেখার দরকার নেই, সব তো লেখার দরকার নেই। রোহিঙ্গা সংকটটা কি? রোহিঙ্গা সংকট হচ্ছে রোহিঙ্গারা মিয়ানমারের যে রাজ্য থেকে এসেছে সেটা হচ্ছে আরাকান রাজ্য। আমি প্রায় শেষ পর্যায়ে আসছি। হ্যাঁ, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্নগুলো করতে পারেন। প্রশ্নগুলো আপনারা করতে পারেন। আচ্ছা, হ্যাঁ, আপনাদের প্রশ্নগুলো আমরা একটু দেখে নিই, আবারও দেখে নিই। হ্যাঁ, রোহিঙ্গারা হচ্ছে মায়ানমারের আরাকান রাজ্য থেকে, বা যেটি বর্তমানে রাখাইন রাজ্য, সেখান থেকে আগত একটি জনগোষ্ঠী, মূলত বাংলাদেশে এখন বসবাস করছে। তারা যেহেতু মুসলিম জনগোষ্ঠী, আর সেখানকার মানুষগুলো যেহেতু বৌদ্ধ ধর্মাবলম্বী, তাই রাখাইন রাজ্যটিকে আলাদা করে নতুন একটি রাষ্ট্র গঠন করা রোহিঙ্গাদের স্বপ্ন, এবং সেই আঙ্গিকে তারা বিভিন্নভাবে আন্দোলন সংগ্রাম করে, যে আন্দোলন সংগ্রামটিকে মায়ানমার বৈধতা দেয় না। সর্বোপরি 2017 সালের 25শে আগস্ট এই রোহিঙ্গাদের একটি স্বাধীনতাকামী সংগঠন আরাকান রাজ্যের, যার নাম হলো আরসা, আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি, তারা মিয়ানমারের সেনাদের উপর আক্রমণ করার প্রেক্ষিতে মিয়ানমারের সেনাবাহিনী রোহিঙ্গাদেরকে বিতাড়িত করে এবং তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেয়। তারা বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে। যদিও 1982 সালে এটা বিশেষ পরীক্ষা আসছে, রোহিঙ্গাদের নাগরিকত্ব বাতিল করেছিল মায়ানমার সরকার। বাংলাদেশে প্রথমবারের মতো 1978 সালে রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করে এবং রোহিঙ্গা সমস্যার সমাধান কল্পে জাতিসংঘের সাবেক মহাসচিব মিস্টার কফি আনানের নেতৃত্বে একটি কমিশন গঠিত হয়েছে, যার নাম হলো আনান কমিশন। তাহলে আমি আপনাকে খুব সংক্ষেপে বলছি, রোহিঙ্গা সংকটটা কি। মায়ানমারের আরাকান রাজ্য বা রাখাইন রাজ্য থেকে আগত জনগোষ্ঠীকে বলা হয় রোহিঙ্গা। এরা মুসলিম জনগোষ্ঠী। এই রোহিঙ্গা মায়ানমার থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশ সহ অনেক রাষ্ট্রে তার আশ্রয় নিয়েছে, যে কারণে রোহিঙ্গা সংকট সৃষ্টি হয়েছে। এই রোহিঙ্গারা 1982 সালে তাদের দেশের নাগরিকত্বের মর্যাদা হারিয়েছে এবং এই রোহিঙ্গারা 1978 সালে প্রথম বাংলাদেশে প্রবেশ করে, সর্বশেষ 2017 সালে প্রবেশ করেছে। এই রোহিঙ্গা ইস্যুতে গাম্বিয়া, এটা 41তম বিশেষ পরীক্ষায় আসছে, গাম্বিয়া মায়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গাদের উপর যে নির্যাতন, সে আঙ্গিকে গাম্বিয়া মায়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলাটি দায়ের করেছে। তাহলে রোহিঙ্গা সংকটটা হচ্ছে রোহিঙ্গারা মায়ানমারের আরাকান রাজ্যে বা রাখাইন রাজ্যে বসবাস করে একটি মুসলিম জনগোষ্ঠী। তারা ওই রাজ্যটিকে আলাদা করে নতুন একটি রাষ্ট্র গঠন করবার দাবিতে তাদের যে আন্দোলন সংগ্রাম, তাদের দৃষ্টিতে বৈধ হলেও মিয়ানমার সরকারের দৃষ্টিতে অবৈধ, সে লক্ষ্যে তাদের উপর অত্যাচার নির্যাতন বিভিন্ন সময় করা হয়েছে। এই প্রেক্ষিতে সেই রাষ্ট্র, সেই জায়গা থেকে রোহিঙ্গারা অত্যাচারিত হয়ে, বিশেষ করে বাংলাদেশে প্রায় 11 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে
এই রোহিঙ্গা সংকট চরম আকার ধারণ করেছে। তাহলে প্রশ্নগুলো কি আসতে পারে? রোহিঙ্গারা কোন রাজ্যের? রাখাইন রাজ্যের। পূর্ব নাম কি ছিল? আরাকান। কোন দেশের? মায়ানমারের। এদের নাগরিকত্ব বাতিল করা হয়েছে কবে? 1982 সালে। রোহিঙ্গা সংকট নিরসনে কোন কমিশন গঠন করা হয়েছে? আনান কমিশন। এরপরে রোহিঙ্গা সংকট নিরসনে বা রোহিঙ্গাদের উপর নির্যাতন করবার জন্য মায়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করেছে কোন দেশ? গাম্বিয়া। কোন মহাদেশের দেশ? আফ্রিকা মহাদেশের দেশ। দ্যাটস অল। এগুলো আপনার মনে রাখবেন। সভ্যতা। সভ্যতা হলো এশিয়া মহাদেশের গুরুত্বপূর্ণ দুটি সভ্যতা। একটা হচ্ছে যে সিন্ধু সভ্যতা, এখান থেকে প্রশ্ন এসেছে। সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতা হচ্ছে, আমি প্রায় শেষ পর্যায়ে আসছি, আপনারা ক্লাসে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্নগুলো করবেন। হ্যাঁ, সিন্ধু সভ্যতা। এই সিন্ধু সভ্যতা হচ্ছে মূলত সিন্ধু নদের অববাহিকায়, সিন্ধু নদের অববাহিকায় এই সভ্যতা গড়ে উঠেছিল। সিন্ধু নদের অববাহিকায় এই সভ্যতার দুটো গুরুত্বপূর্ণ নিদর্শন হচ্ছে, একটা মহেঞ্জোদারো এবং আরেকটা হচ্ছে হরপ্পা, যেটি পাকিস্তানের সিন্ধু প্রদেশে আবিষ্কার করা হয়েছিল। এই দুটি পুরনো প্রত্নতাত্ত্বিক নিদর্শন, একটা মহেঞ্জোদারো এবং একটা হরপ্পা, আপনারা অনেকে নাম শুনেছেন। এই সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয়েছে মূলত 1922 সালে এবং এর আবিষ্কারক মূলত তিনজন। একজন হচ্ছেন স্যার জন মার্শাল, 2 নম্বর হচ্ছে দয়ারাম সাহনী এবং 3 নম্বর হচ্ছে শ্রী রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। এই তথ্যগুলো আপনার মনে রাখবেন। সিন্ধু সভ্যতা 1922 সালে আবিষ্কৃত হয়েছে, আবিষ্কারক তিনজন। আবারও বলছি, স্যার জন মার্শাল, দয়ারাম সাহনী, শ্রী রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। সর্বশেষ আরেকটি সভ্যতা, সেটা হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতা। মেসোপটেমিয়া সভ্যতা হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতা। এই সভ্যতা হচ্ছে পৃথিবীর প্রাচীনতম সভ্যতা, মনে রাখবেন। পৃথিবীর প্রাচীনতম সভ্যতা হচ্ছে মেসোপটেমীয় সভ্যতা এবং এটিকে বলা হয় সভ্যতার আতুর ঘর। সভ্যতার আতুর ঘর বলা হয় মেসোপটেমিয়া সভ্যতা। এই সভ্যতা গড়ে উঠেছিল মূলত দুইটা নদীর মাঝামাঝি মধ্যবর্তী স্থানে। একটি নদীর নাম হচ্ছে দজলা, যার আরেকটি নাম হচ্ছে দজলার আরেকটি নাম হচ্ছে টাইগ্রিস, এবং আরেকটি নদী যেটির নাম হচ্ছে ফোরাত, যার নাম হচ্ছে ইউফ্রেটিস। তাহলে দজলা এবং ফোরাত বা টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর মাঝখানে মধ্যবর্তী স্থানে গড়ে উঠেছিল এই মেসোপটেমিয়া সভ্যতা, বর্তমান ইরাকের পাশে যেটি, এবং এটি পৃথিবীর প্রাচীনতম সভ্যতা। তো ডিয়ার বিসিএস ড্রিমার্স, সুপ্রিয় স্টুডেন্ট, আমরা আজকে যে বিষয়গুলো জানলাম, গুরুত্বপূর্ণ যুদ্ধসমূহ, আলোচিত বিপ্লব, সংকট, সভ্যতা, এগুলো আপনারা মুখস্থ করবেন। অনেক প্রশ্ন এখান থেকে বিসিএস এসেছে, পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে। আর আপনাদের প্রয়োজনীয় পিডিএফ গুলো টাইমলি পেয়ে যাবেন। ঠিক আছে, আজকে পর্যন্ত। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তী ক্লাসে। হ্যাঁ, আসসালামু আলাইকুম।